জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি হয়তো কাউকে হারিয়ে ফেলা নয়। ট্র্যাজেডি হল মানুষটাকে তার সবচেয়ে দুর্বল সময় চিনতে না পারা। অহংকার আর পদের অহমিকা মাঝে মাঝে আমাদের এতটাই অন্ধ করে দেয় যে হাতের মুঠোয় থাকা খাঁটি সোনাকেও আমরা রাস্তার ধুলো ভেবে ছুঁড়ে ফেলি। এক অত্যন্ত সফল আর অহংকারী সিইও ঠিক এই কাজটাই করেছিল। সে তার স্বামীকে ডিভোর্স দিয়েছিল নেহাতি একটা ঠুনকো কারণে। লোকটার বড় কোনো পদ ছিল না, পরনে দামি ব্র্যান্ডের পোশাক ছিল না, নামের পাশে কোনো জাঁকজমকপূর্ণ পরিচয় ছিল না। কর্পোরেট দুনিয়ায় মগ্ন ওই নারী ভেবেছিল এই সাদাসিধে ছন্নছাড়া মানুষটা তার চকচকে ভবিষ্যতের পথে একটা বিশাল বোঝা। কিন্তু ভাগ্য মাঝে মাঝে এমন খেলা খেলে যার হিসেব মেলানো কঠিন। ওই নারী ঘুণাক্ষরেও জানত না, যাকে সে অকেজো আর সাধারণ ভেবে আবর্জনার মতো ফেলে দিয়েছিল, সে আসলে এক বিশু সাম্রাজ্যের অধিপতি। এমন এক ক্ষমতাধর মানুষ যার সাথে অন্তত ৫ মিনিট কথা বলার জন্য নামিদামি শিল্পপতিরা মাসের পর মাস অ্যাপয়েন্টমেন্টের অপেক্ষায় বসে থাকত। একটা ভয়াবহ দুর্ঘটনা তার স্মৃতি, তার নাম, তার অতীত সব কিছু সাময়িকভাবে মুছে দিয়েছিল ঠিকই, কিন্তু তার ভেতরের সেই রাজকীয় গাম্ভীর্য আর সহজাত নেতৃত্বকে কেউ ছিনিয়ে নিতে পারেনি। ভাবুন তো, একটা জমজমাট বিমানবন্দরে যখন সব মিথ্যের পর্দা খসে পড়ল, যখন ওই অবহেলিত অর্থাৎ সাধারণ মানুষটার সামনে কালো স্যুট পরা ১ ডজন রক্ষী মাথা নুইয়ে চেয়ারম্যান স্যার বলে দাঁড়িয়ে গেল, তখন সেই অহংকারী সিইও স্ত্রীর পায়ের তলার মাটি ঠিক কিভাবে সরে গিয়েছিল। আজকের এই গল্প শুধু টাকা, প্রতিপত্তি বা প্রতিশোধের নয়। এই গল্প আমাদের চোখে আঙুল দিয়ে দেখায় মানুষের আসল পরিচয় তার ব্র্যান্ডের পোশাকে থাকে না, থাকে তার মেরুদণ্ডে। মূল গল্পে যাওয়ার আগে আপনারা একটু কমেন্টে জানান কোথা থেকে দেখছেন আজকের ভিডিও। এই মুহূর্তে কি করছেন? বাড়িতে সোফায় হেলান দিয়ে বিশ্রাম নিচ্ছেন, বাসে বা ট্রেনে বসে আছেন, কাজ থেকে ফিরছেন, নাকি রাতের চায়ের কাপ হাতে আমাদের গল্প শুনছেন? মন ছুঁয়ে যাওয়া গল্প শুনতে ভালোবাসলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, ভিডিওতে একটা লাইক দিন আর শেষ পর্যন্ত শুনতে থাকুন। কারণ তালাকপ্রাপ্তা ওই সিইও যখন তার স্বামীর আসল পরিচয়টা জানতে পেরেছিল, তার ঠিক কী অবস্থা হয়েছিল সেটা শুনলে আপনিও রীতিমতো চমকে উঠবেন। সময়টা ২০২৪ সালের সেপ্টেম্বর মাস। দুর্গাপুজো সবে শেষ হয়েছে। উৎসবের সেই চেনা মিষ্টি গন্ধটা তখনও কলকাতার বাতাসে লেগেছিল। কিন্তু সেই সন্ধেটা অন্য সাধারণ সন্ধ্যের মতো একদমই ছিল না। আকাশে ভারী মেঘ জমেছিল। নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের কাঁচের বিশাল দেয়ালের ওপাশে তখন ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল, যেন আকাশ তার জমে থাকা অভিমানগুলো নিঃশব্দে নামিয়ে রাখছিল। ভেতরের চিত্রটা অবশ্য সম্পূর্ণ আলাদা। মানুষজন যার যার গন্তব্যে পৌঁছানোর তাড়নায় মগ্ন। ডিপার্চার গেটের কাছে এক মা তার ছেলেকে সিঙ্গাপুর পাঠানোর আগে বারবার শাড়ির আঁচলে চোখ মুছছিল আর ছেলেকে সামলাচ্ছিল। একটু দূরেই এক স্ত্রী তার স্বামীর হাতে সযত্নে প্যাক করা টিফিন বক্স ধরিয়ে দিয়ে শেষবারের মতো তাকে জড়িয়ে ধরছিল। আর ট্রলি ব্যাগের ওপর বসে থাকা ছোট বাচ্চারা রানওয়ের দিকে তাকিয়ে বড় বড় বিমান দেখে খিলখিল করে হাসছিল। এই হাজারো মানুষের ভিড় চিড়ে নিজের স্বভাবসিদ্ধ আত্মবিশ্বাস নিয়ে হেঁটে যাচ্ছিল অরুন্ধতী সেন। তার দামি জুতোর খটখট শব্দেই যেন একটা প্রচ্ছন্ন অহংকার লুকিয়েছিল। সে কোনো সাধারণ নারী ছিল না, সেন ফিনকর্প সলিউশনসের সিইও। কলকাতার বিজনেস সার্কেলে এই নামটা যথেষ্ট সমীহের সাথে উচ্চারিত হতো। অরুন্ধতীর এক হাতে ধরা লেটেস্ট মডেলের দামি ফোন, কাঁধে বিদেশি ডিজাইনার ব্যাগ। বড় কোনো সাফল্য পাওয়ার পর মানুষের চেহারায় যে একটা শীতল স্থিরতা চলে আসে, অরুন্ধতীর চোখে মুখে ঠিক সেই ছাপটাই ছিল। তার ঠিক পাশেই হাঁটছিল বিক্রম সান্যাল, পরনে ইম্পোর্টেড ফ্যাব্রিকের ডার্ক স্যুট। বিক্রমের জগৎটাই এমন, দামি পোশাক, মেপে মেপে বলা স্মার্ট কথা আর হাই প্রোফাইল মানুষের সাথে ওঠা বসা। আজ রাতে অরুন্ধতীর নিউ ইয়র্কের ফ্লাইট। চেক ইন কাউন্টারের দিকে আর কয়েক পা এগোতেই অরুন্ধতীর চোখ হঠাৎ থমকে গেল। ভিড়ের ঠিক একপাশে কিছুটা দূরে দাঁড়িয়ে থাকা একটা মানুষের ওপর তার নজর আটকে গেল। লোকটার পরনে একটা খুব সাধারণ, সামান্য কুঁচকে যাওয়া সাদা শার্ট, ডান হাতে ধরা পুরনো একটা স্যুটকেস, কিন্তু তার চেহারায় এক অদ্ভুত শান্তি। যেন চারপাশের এই কোলাহল, এত মানুষের ব্যস্ততা, কোনো কিছুই তাকে ছুঁতে পারছে না। অরুন্ধতীর পা দুটো আপনা আপনি থেমে গেল। প্রথম কয়েক সেকেন্ড তার চোখে মুখে ফুটে উঠল চরম বিস্ময়। কিন্তু ঠিক পর মুহূর্তেই
সেই বিস্ময়ের জায়গা নিল একরাশ অবজ্ঞা। তার ঠোঁটের কোণে ফুটে উঠল একটা বাঁকা তাচ্ছিল্যের হাসি। লোকটা কেউ নয়, সমীর চৌধুরী, তার প্রাক্তন স্বামী। সেই মানুষটা যাকে সে নিজের জীবনের সবচেয়ে বড় ভুল ভেবে অনেক আগেই পেছনে ফেলে এসেছিল। অরুন্ধতী সমীরকে দেখেই হাঁটার গতি একটু কমিয়ে দিল, কিন্তু তার চেহারায় সেই প্রথম মুহূর্তের বিস্ময়টা আর টিকল না। তার বদলে ঠোঁটের কোণে ফুটে উঠল এক অদ্ভুত হাসি। সেই হাসিতে পুরনো কোনো স্মৃতির উষ্ণতা ছিল না, ছিল কেবল নিজের অতীত সিদ্ধান্তটাকে সঠিক প্রমাণ করার এক নির্লজ্জ অহংকার। বিক্রম সান্যাল আর দৃষ্টি অনুসরণ করে ভিড়ের দিকে তাকাল। ভুরুটা একটু কুঁচকে খুব নিচু স্বরে জিজ্ঞেস করল, কেউ নেই? অরুন্ধতী নিজের গলাটা খুব বেশি চড়াল না। সে ভালো করেই জানত কিভাবে পাবলিক প্লেসে নিজের ইমেজ ধরে রাখতে হয়, কিন্তু তার গলাটা ঠিক ততটাই চড়া ছিল যাতে শব্দগুলো স্পষ্ট গিয়ে সমীরের কানে পৌঁছায়। আমার প্রাক্তন স্বামী সমীর চৌধুরী। অরুন্ধতীর গলায় তাচ্ছিল্য ঝরে পড়ল। ওই যে সেই মানুষটা যাকে বিয়ে করে একসময় ভেবেছিলাম যে শুধু সাদাসিধেভাবেই হয়তো একটা জীবন কাটিয়ে দেওয়া যায়। বিক্রম সমীরের দিকে আরেকবার তাকাল, তারপর ঠোঁট চেপে একটা বিদ্রূপের হাসি হেসে বলল, সিরিয়াসলি? তোমার মতো একজন ব্রিলিয়েন্ট ওম্যান একে বিয়ে করেছিল? অরুন্ধতী চোখ নামিয়ে তার দামি ব্যাগের স্ট্র্যাপটা একটু ঠিক করে নিল। এই প্রশ্নটা তাকে মোটেও লজ্জিত করল না, বরং তার ইগোকে যেন আরও একটু উস্কে দিল। সেই বয়সে মনে হতো শান্ত স্বভাব আর একটা ভালো মন থাকলেই বোধহয় সংসার পাতা যায়। কিন্তু পরে খুব ভালো মতোই বুঝেছি বিক্রম, এই দুনিয়া মানুষের ভালো মন বা নিয়ত দেখে না, তার স্ট্যাটাস আর আইডেন্টিটি জিজ্ঞেস করে। সুমির সবটাই শুনল। সে চাইলে সেখান থেকে সরে যেতে পারত, চাইলে মুখের ওপর কড়া জবাব দিতে পারত, কিন্তু সে কিছুই করল না। পুরনো ওই সুটকেসটা হাতে ধরে সে ঠিক আগের মতোই চুপচাপ দাঁড়িয়ে রইল, যেন অনেক বছর আগেই জীবন তাকে শিখিয়ে দিয়েছিল সব অপমানের উত্তর সাথে সাথে দিতে হয় না। অরুন্ধতী এবার আরেকটু এগিয়ে ঠিক সমীরের মুখোমুখি এসে দাঁড়াল। কয়েক সেকেন্ডের জন্য দুজনের চোখাচোখি হল। এই চোখ দুটোর দিকে তাকিয়েই একদিন সে নিজের একটা ঘর স্বপ্ন দেখেছিল। কিছু অসম্পূর্ণ সন্ধে, ছোট্ট একটা রান্নাঘরে দুজন মিলে বানানো এক কাপ চা, সবই তো ছিল। কিন্তু পরমুহূর্তেই অরুন্ধতী সেই নরম স্মৃতিগুলোকে নিজের ইগোর ভারী পাথরের নিচে চাপা দিয়ে দিল। কেমন আছো সমীর? সে জিজ্ঞেস করল। প্রশ্নটা খুব সাধারণ, কিন্তু তার মধ্যে এক ফোঁটাও আপনত্ব ছিল না, ছিল শুধু একটা ফর্ম্যালিটি। সমীর খুব শান্ত গলায় বলল, ঠিক আছি, ব্যাস এইটুকুই। অরুন্ধতীকে সমীরের এই পুরনো নীরবতাটা আবার নতুন করে বিদ্ধ করল। এই একটা কারণেই সে সবসময় সমীরের উপর চরম বিরক্ত হতো। তার মনে হতো লোকটা কখনো নিজের অধিকার নিয়ে কথা বলতেই জানে না, কখনো নিজের অস্তিত্বের ভার এই দুনিয়ার সামনে প্রমাণ করতে পারে না। বিক্রম এবার আরেকটু এগিয়ে এসে খুব ক্যাজুয়াল ভঙ্গিতে হাসতে হাসতে বলল, প্লিজ ডোন্ট মাইন্ড, কিন্তু অরুন্ধতী আজ যেই পজিশনে আছে সেখানে পৌঁছানোর জন্য একজন মানুষের আশেপাশে ঠিক সেই লেভেলের লোকজনেরই দরকার হয়। দেখুন, কিছু মানুষ হয়তো ভেতরে ভেতরে খুব ভালো হতে পারে, কিন্তু সব ভালো মানুষ কি আর ইকুয়াল পার্টনার হতে পারে? এই কথার পর অরুন্ধতী বিক্রমকে একবারও থামাল না। হয়তো তার ভেতরের ওই কর্পোরেট সত্তাটা যে সবসময় সমাজের চোখে নিজেকে প্রমাণ করতে মরিয়া, সে বিক্রমের কথার সাথে পুরোপুরি একমত ছিল। সে সমীরের চোখের দিকে সোজাসুজি তাকিয়ে বলল, তোমার মনে আছে সমীর, যখন লোকজন আমাকে জিজ্ঞেস করত আমার স্বামী কি করে, আমি কি পরিমাণ আনকমফোর্টেবল ফিল করতাম? আমি একটা আস্ত কোম্পানি দাঁড় করাচ্ছিলাম, ইনভেস্টরদের সাথে মিটিং করছিলাম, বড় বড় সেমিনারে স্পিচ দিচ্ছিলাম, আর তুমি তোমার নিজের অতীত পর্যন্ত ঠিকমতো মনে করতে পারতে না। তোমার কাছে না এমন কোনো নাম ছিল যেটা আমি বুক ফুলিয়ে বলতে পারি, না কোনো পদমর্যাদা, না এমন কোনো গল্প যেটা আমি দুনিয়ার সামনে প্রেজেন্ট করতে পারি। তার কথার মধ্যে শুধু যে অহংকার ছিল তা নয়, কোথাও যেন সেই পুরনো একটা ক্লান্তিও লুকিয়েছিল, যেটা সে নিজেই হয়তো কখনো ঠিকমতো বোঝেনি। সমীর একটা গভীর নিঃশ্বাস নিল, তারপর খুব ধীর কিন্তু স্পষ্ট গলায় বলল, আমি তো তোমাকে কখনো আটকাতে চাইনি অরুন্ধতী, তোমার স্বপ্নগুলো অনেক বড় ছিল, আর সত্যি বলতে কি, সেগুলোর জন্য আমার তোমার উপর গর্বই হতো।
অরুন্ধতির চেহারায় এক মুহূর্তের জন্য একটা অস্বস্তির ছায়া পড়ল, কিন্তু পাশে দাঁড়ানো বিক্রমের উপস্থিতি তাকে আবার শক্ত করে তুলল। গর্ব দিয়ে তো আর জীবন চলে না সমীর, সে প্রায় ছুঁড়ে দেওয়ার মতো করে বলল। একজন সিইওর দুনিয়ায় প্রতিটি সম্পর্ককেই প্রশ্নের মুখে এসে দাঁড়াতে হয়। আমি তোমাকে বোঝাতে বোঝাতে হাঁপিয়ে উঠেছিলাম, আর হয়তো তুমি কখনো বুঝতেই চাইতে না। সমীরের চোখে এবার একটা সূক্ষ্ম যন্ত্রণার আভাস ফুটে উঠল, কিন্তু তার গলার স্বর এখনও আগের মতোই স্থির। হয়তো আমি আসলেই অনেক কিছুই বুঝতে পারিনি, সে বলল, কারণ সেই সময়টাতে আমি নিজেকেই পুরোটা মনে করতে পারছিলাম না। অরুন্ধতী এই কথাটুকু পেয়েও সমীরের আর একটা দুর্বলতা ভেবে উড়িয়ে দিল। সে একটা তাচ্ছিল্যের হাসি হেসে বলল, আর ঠিক এইখানেই আমাদের দুজনের মধ্যে আসল তফাতটা ছিল সমীর। আমি সামনের দিকে এগিয়ে যেতে চেয়েছিলাম, আর তুমি তোমার ওই শূন্যতার অন্ধকারেই আটকে রইলে। বিক্রম যেন কথার শেষ পেরেকটা ঠুঁকে দিল। ইউ মেড দ্য রাইট চয়েস অরুন্ধতী। প্রত্যেকেরই নিজের লেভেলের জীবন বেছে নেওয়ার অধিকার আছে। সমীর এবার বিক্রমের দিকে তাকাল। তার সেই দৃষ্টিতে বিন্দুমাত্র রাগ ছিল না, কিন্তু এমন একটা অদ্ভুত শীতল প্রশান্তি ছিল, যা দেখে বিক্রম এক মুহূর্তের জন্য ঘাবড়ে গেল। তারপর সমীর আবার অরুন্ধতির দিকে ফিরে খুব শান্ত গলায় বলল, সম্মান কখনো কোনো পদ বা টাইটেল থেকে আসে না অরুন্ধতী। আর কোনো মানুষের আসল ভ্যালু ঠিক সেই সময়টায় মাপা উচিত নয়, যখন সে তার জীবনের সবচেয়ে খারাপ আর দুর্বল সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। অরুন্ধতী একটা অবজ্ঞার হাসি হেসে মুখ ঘুরিয়ে নিল, যেন সে এমন কোনো পুরনো ডায়লগ শুনেছে যার বাস্তবে কোনো দাম নেই। কিন্তু পরমুহূর্তেই তার ভেতরে খুব সূক্ষ্ম একটা অস্বস্তি জেগে উঠল। আজ সমীরের এই নীরবতা ঠিক আগের মতো লাগল না তার কাছে। এই নীরবতায় কোনো হার মেনে নেওয়ার ক্লান্তি ছিল না, বরং ছিল এক অচেনা আত্মবিশ্বাসী স্থৈর্য। তবুও সে সেই অনুভূতিটাকে জোর করে সরিয়ে দিল। সে নিউ ইয়র্কের ফ্লাইটের চিন্তায় আবার মগ্ন হতে চাইল। সে কি তখনও জানত, আর ঠিক কয়েক মিনিট পরেই এই ব্যস্ত বিমানবন্দরে এমন একটা ঘটনা ঘটতে চলেছে যা তার এতদিনের সমস্ত বিশ্বাস, সমস্ত অহংকার আর তার পুরনো নির্ধারণগুলোর ভিত একেবারে গোড়া থেকে নাড়িয়ে দেবে। অরুন্ধতী বিক্রমের কথায় সমর্থন জানিয়ে একটা তাচ্ছিল্যের হাসি দিল। ঠিক যখন সে ঘুরে সামনের দিকে পা বাড়াতে যাবে, তখনই বিমানবন্দরের ওই পরিচিত ব্যস্ততার মাঝে একটা অন্যরকম চাঞ্চল্য তৈরি হল। এটা কোনো বিশৃঙ্খল হুড়োহুড়ি ছিল না, বরং এটা ছিল এমন এক শান্ত, গম্ভীর চাঞ্চল্য যা ভিআইপি বা কোনো অত্যন্ত প্রভাবশালী ব্যক্তির আগমনে চারপাশের বাতাসকে ভারী করে তোলে। কালো স্যুট পরা চারজন নিরাপত্তারক্ষী অত্যন্ত দ্রুত কিন্তু একেবারে মাপা পদক্ষেপে ঠিক সেই জায়গাটায় এসে দাঁড়াল ওয়্যার সমীর দাঁড়িয়েছিল। তাদের পেছনে পেছনে আসছিলেন লম্বা গড়নের এক বয়স্ক মানুষ। তার চেহারায় বয়সের ছাপ আর ক্লান্তি স্পষ্ট, কিন্তু চোখের দৃষ্টিতে ছিল একটা দীর্ঘ, ক্লান্তিকর খোঁজের পর কাঙ্ক্ষিত জিনিসটি খুঁজে পাওয়ার স্বস্তি। অরুন্ধতী প্রথমটায় ভাবল হয়তো কোনো বিদেশি ডেলিগেট বা ভিআইপিকে রিসিভ করতে এসেছে এরা, কিন্তু যখন মানুষগুলো সোজা গিয়ে সমীরের সামনে দাঁড়াল, অরুন্ধতীর হাতে ধরা আইফোনটা তার অজান্তেই শক্ত হয়ে গেল। বিক্রমও তার মুখের সেই নকল হাসিটা ধরে রাখার আপ্রাণ চেষ্টা করছিল, কিন্তু তার চোখে প্রথমবারের মতো একটা গভীর সন্দেহের ছায়া ঘনিয়ে এল। সেই বয়স্ক মানুষটি সমীরের সামনে থমকে দাঁড়ালেন। কয়েক মুহূর্ত তিনি একদম চুপচাপ সমীরকে দেখতে লাগলেন, যেন নিজের চোখকে বিশ্বাস করাতে চাইছিলেন যে যাকে তিনি বছরের পর বছর পাগলের মতো খুঁজে বেরিয়েছেন, সেই মানুষটা আজ সত্যি সত্যিই তার সামনে দাঁড়িয়ে আছে। এরপর তিনি অত্যন্ত সম্মানের সাথে মাথা নোয়ালেন। তারপর খুব ধীর কিন্তু স্পষ্ট গলায় বললেন, চেয়ারম্যান স্যার, সমস্ত ব্যবস্থা সম্পূর্ণ হয়ে গেছে। নিউ ইয়র্কের বোর্ড মিটিংয়ের জন্য প্রাইভেট জেট একদম প্রস্তুত। এই একটা কথায় আশেপাশের সব শব্দ যেন নিমেষে শূন্য হয়ে গেল। অরুন্ধতীর কানে ওই চেয়ারম্যানসের শব্দ দুটো হাতুড়ির মতো বাজতে লাগল।
সে একবার সমীরের দিকে তাকাচ্ছে তো পরমুহূর্তেই ওই বয়স্ক মানুষটির দিকে, যেন দুটো চেহারার মাঝে লুকিয়ে থাকা কোনো বিশাল রহস্যের উত্তর হাতড়ে বেড়াচ্ছিল সে। অবস্থা বেগতিক দেখে বিক্রম সান্যাল সাথে সাথেই গলা খাঁকড়ি দিয়ে নিজের কণ্ঠে একটা কৃত্রিম সাবলীলতা এনে বলল, এক্সকিউজ মি, আই থিঙ্ক আপনাদের কোনো ভুল হচ্ছে। এ সমীর, মানে এ তো কোনো বড় শিল্পপতি নয়। বয়স্ক মানুষটি এবার বিক্রমের দিকে ঘুরলেন। তার চোখের দৃষ্টিতে বিন্দুমাত্র রাগ ছিল না, কিন্তু এমন এক তীক্ষ্ণ স্থিরতা ছিল যা দেখে বিক্রমের কথা মাঝপথেই আটকে গেল। তিনি খুব শান্ত কিন্তু হিমশীতল স্বরে বললেন, আমার নাম মাধব চট্টোপাধ্যায়, আর ভুল যদি কিছু হয়েও থাকে তো তা বহু বছর আগে হয়েছিল, যেদিন আমরা আমাদের চেয়ারম্যানকে হারিয়ে ফেলেছিলাম। আজ কোনো ভুল হয়নি। মাধব চট্টোপাধ্যায় নামটা শোনা মাত্রই বিক্রমের মুখের রং ফ্যাকাশে হয়ে গেল। বিজনেস সার্কেলে কে না চেনে তাকে। সে অন্তত এটুকু খুব ভালো করেই জানত যে চৌধুরী গ্লোবাল এন্টারপ্রাইজের মতো এক বিশাল সাম্রাজ্যে এই নামটার ওজন ঠিক কতটা। অরুন্ধতির বুকের ভেতরটাও কেমন যেন ফাঁকা হয়ে আসতে লাগল। চৌধুরী গ্লোবাল এন্টারপ্রাইজ, সেই কোম্পানি যাদের পোর্ট, লজিস্টিক্স, রিনিউয়েবল এনার্জি আর 5 স্টার হোটেল চেনের প্রজেক্ট নিয়ে রোজ বড় বড় ব্যবসায়িক মহলে আলোচনা হয়। যে কোম্পানির নাম শুনলে প্রতিষ্ঠিত বিজনেস টাইকুনরাও নড়ে চড়ে বসে, সেই কোম্পানির চেয়ারম্যান সমীর। তাহলে এই এতগুলো বছর ধরে সে কাকে দুর্বল, ছন্নছাড়া আর অকেজো বলে অবজ্ঞা করে এসেছে? ঠিক সেই মুহূর্তেই ভিড়ের এক কোণ থেকে একজন নারী প্রায় ছুটতে ছুটতে এগিয়ে এলো। গলায় একটা প্রেস কার্ড, হাতে একটা ছোট্ট ডিজিটাল রেকর্ডার। রুবিনা শেখ, এক লিডিং বিজনেস ডেইলির ফিনান্সিয়াল জার্নালিস্ট। সে আজ সন্ধ্যায় একটা ইন্টারন্যাশনাল বিজনেস ডেলিগেশনের কাভারেজের জন্য এয়ারপোর্টে এসেছিল। শনিরকে দেখেই রুবিনার পা মাটিতে আটকে গেল। তার চোখে চেনার এক চরম চমক আর অবিশ্বাস একসাথে খেলে গেল। সে প্রায় নিজের মনেই ফিসফিস করে বলে উঠল, সমীর চৌধুরী, মাই গড, এ তো সেই চেয়ারম্যান যাকে ওই প্লেন ক্র্যাশের পর মৃত বলে ধরে নেওয়া হয়েছিল। তার গলা খুব একটা চড়া ছিল না, কিন্তু শব্দগুলো তীরের মতো গিয়ে বিঁধল অরুন্ধতির কানে। সাথে সাথেই অরুন্ধতির চোখের সামনে পুরনো স্মৃতিগুলো এক এক করে ভেসে উঠতে লাগল। সমীরের আঙুলে সবসময় পড়ে থাকা সেই ভারী, নকশা করা অ্যান্টিক আংটিটা। গভীর রাতে ঘুমের ঘোরে সমীরের মুখ থেকে বেরিয়ে আসা কিছু অসম্পূর্ণ অচেনা নাম। রাস্তা দিয়ে যাবার সময় হঠাৎ কোনো পুরনো বড় ইমারত দেখে সমীরের থমকে দাঁড়িয়ে পড়া। আর মনে পড়ল ডাক্তার সুব্রত দাসের সেই সতর্কবাণী, ওর অতীতের সাথে হয়তো অনেক বড় কিছুর যোগসূত্র আছে। অরুন্ধতী তখন এই সব কিছুকেই নিছক রোগ, ট্রমা বা মানসিক দুর্বলতা বলে উড়িয়ে দিয়েছিল। আর আজ সেই সব অবহেলিত সংকেতগুলো এক নির্মম সত্য হয়ে তার সামনে এসে দাঁড়িয়েছে। মাধব এবার নিরাপত্তা রক্ষীদের দিকে হালকা ইশারা করলেন। তারা অত্যন্ত বিনীতভাবে কিন্তু শক্ত হাতে ভিড়টাকে একটু পেছনে সরিয়ে দিতে লাগল। রুবিনা কিছু একটা জিজ্ঞেস করতে চেয়েছিল, কিন্তু মাধব শুধু হাত তুলে বললেন, এখন নয়, প্লিজ। সমীর এতক্ষণ একদম চুপ ছিল। সে একবারও বিক্রমের দিকে কোনো বিজয়ী হাসি নিয়ে তাকাল না। অরুন্ধতীকেও কোনোভাবে নিচু করার চেষ্টা করল না। শুধু যাওয়ার আগে মাত্র কয়েক সেকেন্ডের জন্য তার নজর অরুন্ধতীর ওপর স্থির হল। সেই চাহিনিতে কোনো অভিযোগ ছিল না, কোনো রাগ ছিল না, কিন্তু সেখানে এমন একটা যোজন যোজন দূরত্ব ছিল যা কোনো ক্ষমা প্রার্থনা দিয়ে পার হওয়া সম্ভব নয়। অরুন্ধতীর ঠোঁট দুটো কেঁপে উঠল। সে কিছু একটা বলতে চাইল, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হল না। সমীর ঘুরে দাঁড়াল এবং মাধবের সাথে সামনের দিকে এগিয়ে গেল। ভিড় নিজে থেকেই দুপাশে সরে গিয়ে তাদের জন্য রাস্তা করে দিচ্ছিল। আর অরুন্ধতী, সে সেখানেই পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রইল। নিজেরই বলা সেই তাচ্ছিল্যের কথাগুলো এখন তার কানে বারবার প্রতিধ্বনিত হচ্ছিল। মাত্র কয়েক মিনিটের এই একটা ঘটনা তার এতদিনের তিল তিল করে গড়া অহংকার, তার সাফল্য আর তার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্তের ভিতটাকে একেবারে গুঁড়িয়ে দিয়েছিল। কিন্তু এই অবিশ্বাস্য সত্যটাকে পুরোপুরি বুঝতে হলে আমাদের গল্পটাকে একটু পিছিয়ে নিয়ে যেতে হবে। ঠিক 6 বছর পেছনে, যখন সমীর চৌধুরী নিজেও জানত না সে আসলে কে। সময়টা 2018 সাল।
অরুন্ধতী সেনের দুনিয়া তখন আজকের মতো এত ঝাঁচকচে ছিল না। তার নামের আগে সফল সিইও ট্যাগলাইনটা জোড়েনি। খবরের কাগজে তার কোনো ছবি ছাপা হতো না, আর বড় বড় ইভেন্টে তাকে কেউ বক্তৃতা দেওয়ার জন্য ডাকত না। কলকাতার এক পুরনো জরাজীর্ণ কমার্শিয়াল বিল্ডিংয়ের ৩ তলায় সে শুরু করেছিল তার সেন ফিনকর্প সলিউশনস। একটা ছোট্ট স্যাঁতসেঁতে ঘর, ওটাই ছিল তার অফিস, ওটাই কনফারেন্স রুম, আর কাজের চাপে রাত হয়ে গেলে ওটাই ছিল তার ক্লান্ত শরীরের আশ্রয়। সকাল থেকে দুপুর পর্যন্ত সে পাগলের মতো ইনভেস্টরদের ফোন করত। বিকেলে ক্লায়েন্টদের সাথে মিটিং, সন্ধে কর্মীদের মোটিভেট করা, আর গভীর রাতে একা বসে কোম্পানির হিসেবপত্র মেলাত। জীবনের সেই চরম স্ট্রাগল আর দৌড়ঝাঁপের সমলটাতেই সমীর তার জীবনে এসেছিল। কোনো বড় নাম বা জাঁকজমক ছাড়া, খুব সাধারণভাবেই। তাদের প্রথম দেখা হয়েছিল কলকাতার পোর্টের কাছে একটা ড্যাম্প ধরো পুরনো গোডাউনে। অরুন্ধতীর কোম্পানির একটা বড় পেমেন্ট সেখানে আটকে ছিল। স্টার্টআপের জন্য ওই টাকাটা মোটেও ছোট অঙ্ক ছিল না। রাগে, ক্ষোভে আর দুশ্চিন্তায় সে সেখানে ছুটে গিয়েছিল। গোডাউনের ভেতরে তখন একটা বিশৃঙ্খল অবস্থা। সবাই নিজেদের দায় এড়াতে একে অপরের দিকে আঙুল তুলছে। কিন্তু ঠিক সেই ভিড়ের এক কোণায় একটা শান্তশিষ্ট লোক চুপচাপ দাঁড়িয়ে একটা মোটা খাতা দেখছিল। সেই ছিল সমীর। সে না কারো সাথে গলা উঁচিয়ে কথা বলল, না কাউকে জ্ঞান দিল। সে শুধু পুরনো বিল, ডেলিভারি চালান আর ব্যাংক স্টেটমেন্টগুলো মেলাল। তারপর খুব স্বাভাবিক গলায় বুঝিয়ে দিল যে হিসেবে গরমিলটা ঠিক কোথায় হয়েছে। যে সমস্যাটা নিয়ে অরুন্ধতী গত ৩ দিন ধরে রাতের ঘুম হারাম করেছিল, সমীর মাত্র আধ ঘন্টার মধ্যে সেটা সমাধান করে দিল। ওই দিন অরুন্ধতী প্রথমবারের মতো মানুষটাকে খুব মনোযোগ দিয়ে খেয়াল করল। লোকটার পরনে কোনো দামি ব্র্যান্ডের পোশাক ছিল না, কিন্তু তার কথা বলার ধরনে একটা অদ্ভুত আত্মবিশ্বাস আর ভরসা ছিল। সমীর নিজের অতীত সম্পর্কে খুব বেশি কিছু জানত না। সে শুধু এইটুকু জানত যে তার নাম সমীর, আর সেটাও সে জেনেছিল হাসপাতালের একটা পুরনো ফাইল থেকে। একটা ভয়াবহ দুর্ঘটনার পর তার স্মৃতির একটা বিশাল অংশ পুরোপুরি মুছে গিয়েছিল। মাঝে মাঝেই সে আনমনা হয়ে যেত। একটা লম্বা বোর্ডরুম টেবিল, নদীর জলের প্রবল গর্জন, কিছু অচেনা অস্পষ্ট মুখ আর নিজের আঙুলে পড়ে থাকা ওই ভারী আংটিটার কথা ভেবে সে প্রায়ই অস্থির হয়ে উঠত। কিন্তু সেই সময় অরুন্ধতী সমীরের এই অসম্পূর্ণতার মাঝে কোনো দুর্বলতা দেখেনি। তার মনে হয়েছিল এই মানুষটা হয়তো ভেতর থেকে ভেঙে গেছে, কিন্তু মনটা একেবারে স্বচ্ছ আর পরিষ্কার। ধীরে ধীরে তাদের দেখা সাক্ষাৎ বাড়তে লাগল। কখনো অরুন্ধতী কাজের বাহানায় সেই গোডাউনে চলে যেত, কখনো বা কাজ শেষে সমীর তাকে একসাথে চা খাওয়ার প্রস্তাব দিত। কলকাতার আর্দ্র সন্ধে, রাস্তার ধারের টিমটিমে হলুদ সোডিয়াম লাইট আর ভাঁড়ের গরম চায়ের ধোঁয়া, এসবের মাঝেই দুজনের ভেতরে একটা খুব সুন্দর শান্ত সম্পর্ক দানা বাঁধতে শুরু করল। অরুন্ধতী তার বড় বড় স্বপ্নের কথা বলত। সমীর একটা মুগ্ধ শ্রোতার মতো সেগুলো শুনত। যখন অরুন্ধতী বলত, দেখো সমীর, একদিন আমার কোম্পানি অনেক বড় হবে, আমি এই শহরকে দেখিয়ে দেব, তখন সমীর শুধু মুচকি হেসে বলত, যে কাজে সততা থাকে তাতে হয়তো পৌঁছতে একটু দেরি হয়, কিন্তু রাস্তা কখনো পুরোপুরি বন্ধ হয় না। ভালো লাগত। এই মানুষটা অন্তত তার বড় বড় স্বপ্নগুলোকে দেখে ভয় পেত না, বা সেগুলোকে অবাস্তব বলে ছোট করত না। সময়ের সাথে সাথে তাদের এই পরিচয় আর আপনত্বটা একটা গভীর বিশ্বাসে পরিণত হল, আর সেই বিশ্বাস থেকেই খুব সাধারণ আয়োজনে তারা একে অপরের জীবন সঙ্গী হল। তাদের বিয়েটা খুব জাঁকজমকপূর্ণ ছিল না, কিন্তু তা ছিল একদম খাঁটি, একেবারে আসল। কিছু খুব কাছের মানুষ, মন্দিরের ঘণ্টাধ্বনির একটা ধীর শব্দ, হালকা ধূপ আর ফুলের সুবাস, সব মিলিয়ে একটা স্নিগ্ধ পরিবেশ। আর অরুন্ধতীর মনে ছিল এই ভরসা যে সে এমন একজন মানুষকে নিজের জীবনসঙ্গী হিসাবে বেছে নিয়েছে যে তাকে বুঝবে। অন্তত এই স্বার্থপর দুনিয়া যখন তাকে ভুল বুঝবে, তখন এই মানুষটা তার পাশে থাকবে।
বিয়ের পর ওরা একটা ছোট ভাড়ার ফ্ল্যাটে সংসার পাতল। ঘরে দামি আসবাবপত্র ছিল না, বিলাসবহুল কোনো সাজসজ্জাও ছিল না, কিন্তু দিনের শেষে ক্লান্ত হয়ে ফেরার পর দরজা খোলার জন্য অন্তত একজন আপন মানুষ ছিল। সকালে অরুন্ধতী ঘুম থেকে ওঠার আগেই সমীর চা বানিয়ে ফেলত। কখনো হয়তো সেই চায়ে আদা একটু বেশি হয়ে যেত, কখনো বা চিনি কম হতো। কিন্তু অরুন্ধতী কোনোদিন অভিযোগ করত না, হেসে চুমুক দিত। কারণ সে জানত ওই এক কাপ চায়ে যে পরিমাণ যত্ন আর ভালোবাসা মেশানো আছে তা পৃথিবীর কোনো দামি রেস্তোরাঁয় পাওয়া যাবে না। কখনো কখনো অরুন্ধতী অনেক রাতে কাজ থেকে ফিরত। সমীর তখন চুপচাপ খাবার গরম করে সামনে এনে দিত আর হাসতে হাসতে বলতো, আগে খেয়ে নাও ম্যাডাম, তারপর না হয় তোমার ওই দুনিয়া বদলানোর কাজটা করো। সেই দিনগুলোতে এই কথাটা শুনে অরুন্ধতী খিলখিল করে হেসে উঠত। তার মনে হতো হয়তো ঘর একেই বলে, এমন একটা জায়গা যেখানে কেউ তোমার স্ট্যাটাস বা পদের আগে তোমার ক্লান্তিটাকে বুঝতে পারে। তবে রাতের বেলা মাঝে মাঝেই সমীর খুব অস্থির হয়ে জেগে উঠত। সে তার হাতের আঙুল থেকে ওই পুরনো ভারী আংটিটা খুলে হাতের তালুতে রাখত। তারপর এক দৃষ্টে সেটার দিকে তাকিয়ে থাকত অনেকক্ষণ ধরে, যেন ওই আংটিটার নকশার ভাজে ভাজে কোনো ভুলে যাওয়া নাম, কোনো হারিয়ে যাওয়া পরিচয় লুকিয়ে আছে। অরুন্ধতী তখন ওর পাশে গিয়ে বসত, হাতে এক গ্লাস জল এগিয়ে দিয়ে খুব ধীরে, খুব মায়ায় বলত, একদিন সব মনে পড়ে যাবে সমীর, তুমি ভেবো না। সেই সময়টায় অরুন্ধতীর গলার স্বরে একটা অদ্ভুত ধৈর্য ছিল, গভীর প্রেম ছিল, আর ছিল একজন স্ত্রীর দেওয়া ভরসা। কিন্তু জীবনের গতি বড় অদ্ভুত। যে অসম্পূর্ণতা, যে শূন্যতাকে অরুন্ধতী একদিন ভালোবেসে আপন করে নিয়েছিল, সময়ের সাথে সাথে সেটাই তার উচ্চাকাঙ্ক্ষী চোখের সামনে এক বিশাল বোঝা হয়ে দাঁড়াল। ওই ছোট ঘরের প্রশান্তি, চায়ের টেবিলের ওই খুনসুটি, গভীর রাতে তার জন্য চুপচাপ অপেক্ষা করা ওই স্ত্রী, সব কিছু ধীরে ধীরে সেই কর্কশ কর্পোরেট দুনিয়ার সাথে ধাক্কা খেতে শুরু করল, যেখানে পরিচয়, পদমর্যাদা আর ব্যাংক ব্যালেন্সকেই মানুষের হৃদয়ের চেয়ে বড় বলে মানা হয়। অথচ সমীরের এই অসম্পূর্ণ অতীতের শুরুটা হয়েছিল এমন একটা রাত থেকে, যে রাতের কথা সে নিজেও ঠিকমতো মনে করতে পারত না। হাসপাতালের ফাইলে শুধু এইটুকুই লেখা ছিল যে শহরের উপকণ্ঠে নদীর ধারে রাস্তায় এক আহত সংজ্ঞাহীন লোককে পাওয়া গিয়েছিল। লোকটার কাছে নিজের পরিচয় দেওয়ার মতো কোনো কাগজপত্র বা নথিপত্র ছিল না। পকেটে থাকা মোবাইলটা পুরোপুরি ভেঙে গুড়িয়ে গিয়েছিল, আর মানিব্যাগে যে কটা কাগজ ছিল সেগুলো বৃষ্টি আর রক্তে এমনভাবে ভিজে গিয়েছিল যে পড়ার মতো অবস্থায় ছিল না। সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়েও তার পরিবার বা বাড়ির কোনো ঠিকানা খুঁজে পায়নি স্থানীয় পুলিশ। যখন সমীরের জ্ঞান ফিরল, সে দেখল তার চারপাশে শুধু সাদা দেওয়াল, মাথায় একটা অসহ্য ফাটানো ব্যথা, আর বুকের ভেতর এক ভয়াবহ দমবন্ধ করা শূন্যতা। ডাক্তাররা তাকে নাম জিজ্ঞেস করল, শহরের নাম জানতে চাইল, বাড়ির কথা জিজ্ঞেস করল, কিন্তু প্রতিটা প্রশ্ন তার মস্তিষ্কের কোথাও গিয়ে যেন এক ঘন কুয়াশায় হারিয়ে যেত। সে শুধু এইটুকু অনুভব করতে পারত যে সে কোনো সাধারণ মানুষ ছিল না, তার কাঁধে অনেক বড় কোনো দায়িত্ব ছিল। কিন্তু সেই দায়িত্বটা ঠিক কিসের ছিল সেটা কিছুতেই সে মনে করতে পারত না। সেই হাসপাতালেই আসতেন কল্যাণী পিসি। তিনি রোজ দিনমজুর আর গরিব রোগীদের আত্মীয়দের জন্য খাবার নিয়ে আসতেন। পোর্টের কাছেই তার একটা ছোটখাটো খাবারের দোকান ছিল। সকাল থেকেই সেখানে লুচি, আলুর দম, সিঙ্গারা আর গরম চায়ের মিষ্টি সুবাস ছড়িয়ে পড়ত। কল্যাণী পিসি সমীরকে প্রথমবার হাসপাতালের ওই বিছানায় একা শুয়ে থাকতে দেখেছিলেন। লোকটার সাথে দেখা করতে আসার কেউ ছিল না, কেউ একটা খবর নেবানো ছিল না। শুধু একজন নার্স রুটিন মাফিক এসে ওষুধ রেখে যেত, আর লোকটা ছাদের দিকে শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকত। কল্যাণী পিসি তাকে খুব বেশি কিছু জিজ্ঞেস করে বিরক্ত করেননি। তিনি শুধু একদিন সমীরের পাশে বসে খুব স্নেহমাখা গলায় বলেছিলেন, বাবা, নাম পরেও মনে পড়ে যাবে, আগে শরীরে তো শক্তি দরকার, তবে তো মনে পড়বে। সেই দিন থেকে কল্যাণী পিসি সমীরের জন্য কখনো ডালিয়া আনতেন, কখনো চা, কখনো স্রেফ দুটো মিষ্টি কথা। হাসপাতাল থেকে ছুটি পাওয়ার পরও তিনি সমীরকে পথে ছেড়ে দেননি। তবে নিজের বাড়িতেও নিয়ে যাননি।
নিজের ওই খাবারের দোকানের পেছনেই তৈরি করা একটা ছোট ঘরে তার থাকার ব্যবস্থা করে দিয়েছিলেন, যাতে লোকটার সম্মান আর নিরাপত্তা দুটোই বজায় থাকে। ডাক্তার সুব্রত দাস সমীরের চিকিৎসার দায়িত্বে ছিলেন। তিনি শহরের অন্যতম অভিজ্ঞ নিউরোলজিস্ট। তিনি সমীরকে খুব ভালোভাবে বুঝিয়েছিলেন যে তার স্মৃতিশক্তি পুরোপুরি চলে যায়নি, সেটা শুধু ওই ভয়াবহ আঘাতের নিচে সাময়িকভাবে চাপা পড়ে আছে। তিনি বলেছিলেন, কোনো নির্দিষ্ট শব্দ, চেনা কোনো জায়গা বা কোনো পুরনো জিনিস ধীরে ধীরে এই বন্ধ দরজাগুলো খুলতে সাহায্য করতে পারে, কিন্তু কাউকে যেন তাকে জোর করে কিছু মনে করার জন্য চাপ না দেয়। সমীরের জন্য এই সময়টা মোটেও সহজ ছিল না। দিনের বেলা সে চুপচাপ শান্ত থাকত, কিন্তু রাতে কখনো কোনো অচেনা নামে চমকে উঠত, কখনো নদীর জলের তীব্র আওয়াজ শুনলেই সে অস্থির হয়ে পড়ত। তার আঙুলে পড়ে থাকা ওই ভারী আংটিটাই একমাত্র জিনিস ছিল যেটা সে কখনো খুলতে চাইত না। আংটির অপরের নকশাটা একটু ঝাপসা হয়ে গিয়েছিল ঠিকই, কিন্তু ওটা দেখলেই তার বুকের ভেতর কোনো একটা পুরনো, অসম্পূর্ণ প্রতিশ্রুতি জেগে উঠত। কল্যাণী পিসি প্রায়ই একটা কথা বলতেন, যখন ভগবান মানুষের কাছ থেকে নাম কেড়ে নেয়, তখনও তার স্বভাব কেড়ে নেয় না রে। কথাটা অক্ষরে অক্ষরে সত্যি ছিল, কারণ কয়েক মাসের মধ্যেই সমীর পোর্টের কাছে একটা ছোট গোডাউনে কাজ শুরু করল এবং তার কাজের ধরন দেখে সবাইকে রীতিমতো অবাক করে দিল। সে মাল বহন করার মতো কোনো সাধারণ কর্মচারী রইল না। খুব দ্রুত সে হিসাবের খাতাপত্রের গোড়মিল ধরে ফেলল। দিনমজুরদের আটকে থাকা পেমেন্টগুলো মিটিয়ে দেওয়ার ব্যবস্থা করল। গোডাউনে পড়ে থাকা বাতিল জিনিসের তালিকা বানাল, আর মালিককে এমন কিছু রুট প্ল্যান করে দিল যাতে অনেক কম খরচে মাল ডেলিভারি করা যায়। গোডাউনের মালিক অবাক হয়ে হাসতে হাসতে বলতো, তোমাকে দেখে মনে হয় যেন কোনো বড় কর্পোরেট অফিসের চেয়ারম্যানের চেয়ার ভুল করে এখানে এসে বসেছে। কথাটা শুনে সমীরও মুচকি হাসত, কিন্তু তার মনের ভেতর কথাগুলো অনেকক্ষণ ধরে প্রতিধ্বনিত হতে থাকত। কখনো কোনো খবরের কাগজে বড় ব্যবসায়িক চুক্তির খবর দেখে তার আঙুল আপনা আপনি থেমে যেত। কখনো কোনো 5 স্টার হোটেলের চকচকে লবি দেখে তার মনে হতো সে যেন এই জায়গাগুলোতে আগেও অনেকবার এসেছে। পরে যখন অরুন্ধতী সমীরের জীবনে এলো, ডাক্তার সুব্রত দাস তাকে পরিষ্কারভাবে সতর্ক করেছিলেন যে সমীরের অতীতের সাথে হয়তো বড় কিছুর যোগসূত্র আছে। তার কথা বলার ভাষা, সিদ্ধান্ত নেওয়ার ধরন, সংকটের মুহূর্তে শান্ত থাকার ক্ষমতা, এসব কোনো সাধারণ ছাপোসাও কর্মচারীর মতো ছিল না। শুরুতে এই কথাগুলো শুনে অরুন্ধতীর মন সমীরের প্রতি আরও নরম হয়ে যেত। সে সমীরের হাত দুটো শক্ত করে ধরে বলত, তোমার অতীত মনে পড়ুক বা না পড়ুক সমীর, আমি তোমার সাথে আছি। ওই কথাটা সমীরকে একটা নতুন বাঁচার ভরসা দিয়েছিল। তার মনে হয়েছিল হারিয়ে যাওয়া ওই অন্ধকার অতীত আর কোনোদিন ফিরে না এলেও অন্তত বর্তমানে সে একটা ঘর পেয়েছে। কিন্তু স্মৃতি পুরোপুরি কখনো যায় না, তারা মনের দরজায় ধীরে ধীরে নিঃশব্দে কড়া নাড়তে থাকে। সমীর নিজেও জানত না যে তার আঙুলের ওই আংটি, তার ওই অস্থির নির্ঘুম রাতগুলো আর তার ওই জন্মগত নেতৃত্বের ক্ষমতার পেছনে দাঁড়িয়ে আছে চৌধুরী গ্লোবাল এন্টারপ্রাইজের মতো এক বিশাল সাম্রাজ্য। এমন একটা সাম্রাজ্য যেখানে হাজার হাজার কর্মচারী তাদের হারিয়ে যাওয়া চেয়ারম্যানের ফিরে আসার জন্য দিনের পর দিন প্রহর গুনছিল। অরুন্ধতী সত্যিই কিছু সময়ের জন্য সমীরের হাত শক্ত করে ধরে রেখেছিল, কিন্তু জীবন তো আর শুধু প্রতিশ্রুতি বা আবেগের ওপর ভর করে চলে না। জীবন খুব ধীরে ধীরে, নিঃশব্দে মানুষের ভেতরে লুকিয়ে থাকা দুর্বলতা আর উচ্চাকাঙ্ক্ষাগুলোর কঠিন পরীক্ষা নেয়। সেন ফিনকর্প সলিউশনসের শুরুটা হয়েছিল ছোট ব্যবসায়ীদের ডিজিটাল পেমেন্টের সুবিধা দেওয়ার একটা ছোট উদ্যোগ হিসেবে, কিন্তু অরুন্ধতীর বিজনেস মডেলটা এতটাই নিখুঁত ছিল যে খুব দ্রুত কিছু স্থানীয় ব্যাংক এতে আগ্রহ দেখাতে শুরু করল। দেখতে দেখতেই কলকাতার কর্পোরেট মহলে অরুন্ধতীর নামটা বেশ সম্মানের সাথে উচ্চারিত হতে লাগল। যে নারী একটা সময় ইনভেস্টরদের অফিসের বাইরে ঘণ্টার পর ঘণ্টা একটা ছোট অ্যাপয়েন্টমেন্টের জন্য অপেক্ষা করত, এখন বড় বড় মিটিংগুলোতে তাকেই সবার আগে গুরুত্ব দিয়ে শোনা হতে লাগল। অফিসে নতুন নতুন কর্মী নিয়োগ দেওয়া হলো। অরুন্ধতীর জন্য তৈরি হলো চকচকে কাঁচের একটা বিশাল কেবিন। রিসেপশনে বসানো হলো কোম্পানির দামি উজ্জ্বল লোগো। যে আত্মবিশ্বাসের স্বপ্ন সে বছরের পর বছর ধরে দেখে এসেছিল, আজ সেটা তার প্রতিটি পদক্ষেপে, প্রতিটি কথায় পরিষ্কার ফুটে বেরোচ্ছিল। শুরুতে সমীর তার এই অভাবনীয় সাফল্যে সত্যি মন থেকে খুশি হয়েছিল,
অফিস থেকে ফেরার পর সে অরুন্ধতির চোখের ক্লান্তিটুকু নিজের হাতে মুছে দিত। তার ছোট ছোট জয়ে চুপচাপ হাসত আর গভীর বিশ্বাস নিয়ে বলতো, দেখলে তো অরুন্ধতী, রাস্তা ঠিকই খুলছে। কিন্তু অরুন্ধতির দুনিয়াটা যত বড় হতে শুরু করল, তার ভেতরে একটা নতুন অচেনা ভয় জন্ম নিতে লাগল। সমাজের মানুষজন তাকে ঠিক কোন চোখে দেখে, তার পজিশনটাকে তারা কিভাবে মাপে, আর আর তার পাশে দাঁড়িয়ে থাকা ওই মানুষটাকে দেখে তারা ঠিক কী ভাবে। এই ভয়টার মুখোমুখি সে প্রথমবার হয়েছিল শহরের একটা হাই প্রোফাইল বিজনেস ডিনারে। শহরের নামি দামি শিল্পপতি, ইনভেস্টমেন্ট ব্যাংকার আর বেশ কয়েকজন বিদেশি বিনিয়োগকারী সেখানে উপস্থিত ছিলেন। অরুন্ধতী স্টেজে উঠে একটা চমৎকার, বুদ্ধিদীপ্ত প্রেজেন্টেশন দিল। গোটা হলঘর হাততালিতে ফেটে পড়ল। অনেকেই এগিয়ে এসে তার সাহসের ভূয়সী প্রশংসা করলেন। কিন্তু ডিনারের ঠিক মাঝামাঝি সময়ে একজন অত্যন্ত সিনিয়র ইনভেস্টর খুব ক্যাজুয়াল ভঙ্গিতে জিজ্ঞেস করে বসলেন, মিসেস সেন, বাই দ্য ওয়ে, আপনার স্বামী ঠিক কোন ফিল্ডে আছেন? প্রশ্নটা খুব সাধারণ ছিল, কিন্তু অরুন্ধতির বুকের ভেতরটায় যেন একটা শক্ত গিঁট পড়ে গেল। সে মুখে একটা মেকি হাসি ধরে রাখল ঠিকই, কিন্তু উত্তর দেওয়ার মতো কোনো শব্দ খুঁজে পাচ্ছিল না। সে কি বলবে? সে কি বলবে যে তার স্বামী পোর্টের কাছের একটা স্যাঁতস্যাঁতে গোডাউনে সামান্য একটা কাজ করে? সে কি বলবে যে তার স্বামীর নিজের অতীতটুকুও ঠিকমতো মনে নেই? তার কোনো বড় পদমর্যাদা নেই, কোনো ভিজিটিং কার্ড নেই, এমনকি নিজের বংশ পরিচয়টুকুও তার জানা নেই? সেদিন অরুন্ধতী খুব সাবধানে কথা ঘুরিয়ে উত্তরটা এড়িয়ে গিয়েছিল, কিন্তু রাতে যখন তারা গাড়িতে করে বাড়ি ফিরছিল, অরুন্ধতী গাড়ির জানালার বাইরে তাকিয়ে এক অদ্ভুত ভারী নীরবতায় ডুবেছিল। সমীর তারই থমথমে ভাব দেখে জিজ্ঞেস করেছিল, অরুন্ধতী, সব ঠিক আছে তো? অরুন্ধতী শুধু একটা ছোট উত্তর দিয়েছিল, হ্যাঁ। কিন্তু ওই ছোট হ্যাঁটার মধ্যে আগের সেই নরম মায়াময় স্পর্শটা আর ছিল না। এরপর এই ধরনের অস্বস্তিকর প্রশ্নগুলো বারবার তার সামনে আসতে লাগল। কখনো কোনো সাংবাদিক হয়তো তার ব্যক্তিগত জীবন নিয়ে একটা বেফাঁস মন্তব্য করে বসল, কখনো হয়তো কোনো সফল মহিলা উদ্যোক্তা তাকে জ্ঞান দেওয়ার সুরে বলল যে প্রফেশনাল লাইফের সাথে সাথে পার্সোনাল লাইফের স্ট্যান্ডার্ডটাও মেনটেন করা উচিত। আবার কখনো হয়তো কোনো ক্লায়েন্ট মজার ছলেই জিজ্ঞেস করে বসল যে তার স্বামী ও কোম্পানির কোনো বড় পদে আছেন কিনা। এই কথাগুলো হয়তো অন্য কোনো সাধারণ দিন হলে অরুন্ধতী হেসেই উড়িয়ে দিত, কিন্তু এখন এই চরম সাফল্যের দিনে কথাগুলো তার মনের ভেতর ধীরে ধীরে বিষের মতো জমতে শুরু করল। তার মনে হতে লাগল যে সমীরের ওই সাদামাটা সরলতাটা এখন আর তার জন্য কোনো শান্তির আশ্রয় নয়, বরং তার কর্পোরেট ইমেজের ওপর পড়ে থাকা একটা বিশাল বড় প্রশ্নবোধক চিহ্ন। সে খুব সন্তর্পণে সমীরকে কোনো পার্টি বা ইভেন্টে সাথে নিয়ে যাওয়া এড়িয়ে চলতে লাগল। কখনো যদি সমীর নিজেই বলতো যে সে সাথে যেতে পারে, অরুন্ধতী খুব বিরক্ত হয়ে বলত, তুমি ওখানে গিয়ে বোর হয়ে যাবে সমীর, অথবা ওটা খুব ফর্মাল জায়গা, তোমার ওই পরিবেশটা ভালো লাগবে না। সমীর ভাবত, হয়তো কাজের প্রচণ্ড চাপের কারণেই অরুন্ধতী এমন করছে। কিন্তু তার স্ত্রীর চোখের ওই ধীরে ধীরে বাড়তে থাকা দূরত্বটা সে খুব ভালো করেই অনুভব করতে পারছিল। কোম্পানিতে অরুন্ধতীর সবচেয়ে বিশ্বস্ত সহযোগী ছিল নবনীতা ঘোষ। নবনীতা অনেকবার খেয়াল করেছিল যে মিটিংগুলোতে অরুন্ধতী অসম্ভব কনফিডেন্ট থাকলেও যখনই কারো স্বামী বা পরিবার নিয়ে কোনো কথা ওঠে, অরুন্ধতীর চেহারাটা মুহূর্তের মধ্যে শক্ত হয়ে যায়। একদিন নবনীতা আর চুপ থাকতে না পেরে বলেই ফেলল, ম্যাডাম, কিছু মনে করবেন না, কিন্তু একটা কথা বলি, সব মানুষ তো আর শুধু পদ বা নাম দিয়ে বড় হয় না, কিছু মানুষ তাদের স্বভাব দিয়েও বড় হয়। সমীর স্যার হয়তো খুব চুপচাপ সাদামাটা মানুষ, কিন্তু ওনার মধ্যে একটা অদ্ভুত আভিজাত্য আর মর্যাদা আছে। কথাটা শোনা মাত্রই অরুন্ধতী সশব্দে ফাইলের কাভারটা বন্ধ করে দিল। তার গলাটা একদম বরফ শীতল হয়ে গেল। নবনীতা, তুমি ইমোশন দিয়ে আস্ত একটা কোম্পানি চালাতে পারবে না, সে কঠোর গলায় বলল। এই কর্পোরেট দুনিয়াটা এতটা দয়ালু আর নরম নয় যতটা তুমি ভাবছ। নবনীতা সাথে সাথে চুপ হয়ে গেল, কিন্তু সে খুব ভালো করেই জানত যে অরুন্ধতীর এই কড়া কথাটা আসলে কোম্পানির কোনো রুল নয়, বরং অরুন্ধতীর নিজের ভেতরে বাড়তে থাকা সেই হীনমন্যতার সংকোচেরই বহিঃপ্রকাশ। বাড়িতেও এই পরিবর্তনগুলো ক্রমশ স্পষ্ট হতে লাগল। অরুন্ধতী রোজ অনেক রাতে বাড়ি ফিরলেও সারাক্ষণ শুধু ফোন আর ল্যাপটপ নিয়ে ব্যস্ত থাকত। কখনো সে সমীরের চেকআপের তারিখগুলো বেমালুম ভুলে যেতে শুরু করল, কখনো আবার কাজের দোহাই দিয়ে ডাক্তার দাসের দেওয়া অ্যাপয়েন্টমেন্টগুলো ক্যান্সেল করে দিত। আবার সরাসরি সমীরকে বলত যে তোমার এখন নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করা উচিত। সমীরের কোনো কিছু নিয়েই কোনো অভিযোগ করত না, কিন্তু তার সেই আগের মতো প্রশান্ত নীরবতাটা আর রইল না। সেখানে একটা না বলা চাপা একাকিত্ব নেমে আসছিল।
তার মনে হতো যে ঘরটাকে সে নিজের নিরাপদ আশ্রয় ভেবে আঁকড়ে ধরেছিল সেই ঘরেই সে ধীরে ধীরে একজন অনাহুত অতিথি হয়ে যাচ্ছে। অরুন্ধতী মানুষ হিসেবে খারাপ হয়ে যায়নি, কিন্তু সাফল্য তার চোখের সামনে এমন এক নির্মম আয়না দাঁড় করিয়ে দিয়েছিল যে আয়নায় সে এখন প্রতিটি সম্পর্ককেই দুনিয়ার নিক্তিতে মাপতে শুরু করেছিল। ঠিক এই পয়েন্টটাতেই তাদের সম্পর্কে প্রেমটা পুরোপুরি শেষ না হলেও তার জায়গা নিতে শুরু করেছিল সম্মান আর সামাজিক মর্যাদার এক অসম তুলনা। আর ঠিক এই তুলনাটাই ভবিষ্যতে তাদের জীবনে বিক্রম সান্যালের ঢোকার রাস্তাটা মসৃণ করে দিয়েছিল। এই সম্পর্কের ফাটলগুলোর মাঝ দিয়েই বিক্রম সান্যাল অরুন্ধতির জীবনে ঢুকে পড়ল। ঘটনাটা একটা বড় ইনভেস্টমেন্ট সামিটের দিনের। নিউ টাউনের একটা বিলাসবহুল 5 স্টার হোটেলে সামিটটা হচ্ছিল। বাইরে মসৃণ রাস্তা আর আকাশ ছোঁয়া কর্পোরেট বিল্ডিংগুলোর মাঝে হোটেলের ভেতরের উজ্জ্বল আলোয় যেন নতুন ভারতের স্বপ্ন বেচাকেনা চলছিল। অরুন্ধতী সেই সন্ধ্যায় ওই সামিটের অন্যতম প্রধান বক্তা ছিল। সে নিজের কোম্পানির বিস্তার, প্রান্তিক ব্যবসায়ীদের ডিজিটাল ইকোনমির সাথে যুক্ত করার মডেল এবং পূর্ব ভারতের নতুন অর্থনৈতিক কাঠামোর ব্যাপারে এতটাই আত্মবিশ্বাসের সাথে বক্তৃতা দিল যে হলে বসে থাকা বাঘা বাঘা ইনভেস্টররাও রীতিমতো প্রভাবিত হল। বক্তৃতা শেষ করে স্টেজ থেকে নামার পর যখন লোকেরা তাকে ঘিরে অভিনন্দন জানাচ্ছিল, ঠিক তখনই বিক্রম সান্যাল তার সামনে এসে দাঁড়াল। দামি ইম্পোর্টেড ফ্যাব্রিকের স্যুট, একদম মাপা স্মার্ট কথাবার্তা আর চেহারায় এমন একটা ধূর্ত হাসি যেন সে মানুষের মনের ভেতরের লুকোনো দুর্বলতাগুলো প্রথম দেখাতেই স্ক্যান করে নিতে পারে। সে অরুন্ধতির দিকে একটু ঝুঁকে খুব নিচু গলায় বলল, আপনি শুধু একটা কোম্পানিই বানাচ্ছেন না মিসেস সেন, আপনি নিজের জন্য একটা বিশাল সাম্রাজ্য তৈরি করছেন। কিন্তু একটা কথা বলি, সমস্যাটা হলো এমন একটা জায়গায় শক্ত হয়ে দাঁড়ানোর জন্য আপনার পাশে ঠিক এমন একজন মানুষ দরকার যে আপনার এই উচ্চতাটা বুঝতে পারবে। অরুন্ধতী সাথে সাথে কোনো উত্তর দিল না, কিন্তু কথাটা তীরের মতো গিয়ে তার মনের একেবারে দুর্বল জায়গায় বিঁধল। বিক্রম সেদিন সরাসরি সমীরের নাম নেয়নি চিকি, কিন্তু তার কথার ইশারাটা ঠিক কোন দিকে ছিল সেটা বুঝতে অরুন্ধতীর মোটেও অসুবিধা হয়নি, কারণ এই কথাটা তো সে নিজেও কতদিন ধরে ভাবছিল। এর করের কয়েক সপ্তাহ ধরে বিক্রম সান্যাল খুব কৌশলে অরুন্ধতীর সাথে বিভিন্ন মিটিং, ইনভেস্টমেন্ট আলোচনা আর বিজনেস ডিনারগুলোতে দেখা করতে থাকল। সে সুযোগ পেলেই অরুন্ধতীর পরিশ্রমের প্রশংসা করত, তার ভিশনকে গুরুত্ব দিত, আর তারপর খুব ক্যাজুয়ালি কথার ফাঁকে ফাঁকে বুঝিয়ে দিত যে এই ফিল্ডের সফল মানুষদের নিজেদের পার্সোনাল লাইফের ইমেজটাও ঠিক সেরকমই ধরে রাখতে হয় যেমনটা তারা পাবলিক প্ল্যাটফর্মে দেখায়। এই দুনিয়া কিন্তু খুব তাড়াতাড়ি জাজ করে ফেলে অরুন্ধতী। একদিন সন্ধ্যায় কফি শপে বসে বিক্রম খুব গম্ভীর গলায় বলেছিল, একজন সিইওর কাছে শুধু একটা বিজনেস মডেল থাকলে চলে না, তার পুরো জীবনটাই সমাজের কাছে একটা মেসেজ হয়ে দাঁড়ায়। অরুন্ধতী সেদিন মাথা নিচু করে শুধু কফির মগে চুমুক দিয়েছিল। তার মনে হচ্ছিল বিক্রম ঠিক সেই কথাগুলোই এত সুন্দর করে গুছিয়ে বলছে যেগুলো সে নিজে মুখে উচ্চারণ করতে ভয় পেত। ধীরে ধীরে সে বিক্রমের এই কথাগুলোকে অত্যন্ত মূল্যবান উপদেশ বলে ভাবতে শুরু করল। অথচ সত্যি বলতে সেগুলো উপদেশ ছিল না, সেগুলো ছিল অরুন্ধতীর মনের ভেতরে সেই ভয় আর নিরাপত্তাহীনতাকে উস্কে দেওয়ার একটা নিখুঁত চাল মাত্র। বাড়ি ফিরলে সমীর কিন্তু সেই পুরনো মানুষটিই ছিল, পরিষ্কার ইস্ত্রি করা শার্ট, ধীর গলা, নিয়ম করে ওষুধ খাওয়ার ছোট্ট শিশিটা, আর চোখে সেই চিরচেনা অপেক্ষা। অরুন্ধতী ফিরলেই সে জিজ্ঞাসা করত, আজকের মিটিং কেমন হলো? একসময় অরুন্ধতী এর লম্বা ডিটেইলড উত্তর দিত, কিন্তু এখন শুধু ছোট করে বলে দিত, ঠিক ছিল। সমীর আবার জিজ্ঞেস করত, খাবারটা গরম করে দেব? অরুন্ধতী হাতের ফোনটার দিকে তাকিয়েই বিরক্তি নিয়ে বলত, আমি বাইরে খেয়ে এসেছি। এই যে ছোট ছোট বাক্যের আদান প্রদান, এর মধ্যে যে ভয়াবহ দূরত্ব লুকিয়েছিল তা কোনো বড় বা উচ্চবাচ্যের ঝগড়ার চেয়েও অনেক বেশি বিপজ্জনক। সমীর অনেকবারই অনুভব করেছিল যে অরুন্ধতী এখন আর তাকে নিজের দৈনন্দিন জীবনের অংশ হিসেবে ভাবে না। সে যেন নিছকই ঘরের একটা পুরনো আসবাব, একটা অনাকাঙ্ক্ষিত দায়িত্ব। এক রাতের কথা, সমীর অরুন্ধতীর জন্য ডাক্তার দাসের নতুন প্রেসক্রিপশনের ওষুধ আনতে বেরিয়েছিল। বাইরে তখন মুষলধারে বৃষ্টি, ছাতা নিয়েও সে পুরো ভিজে জবুথবু হয়ে ফিরেছিল। অরুন্ধতী সেই সময় একটা জরুরি ভিডিও কলে ব্যস্ত। ওপাশে বিক্রম আর দুজন বিদেশি ইনভেস্টর। সে সমীরকে দরজার কাছে ওইভাবে ভিজে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখল,
কিন্তু ক্যামেরা অফ করার বা কলটা 1 মিনিটের জন্য মিউট করার বদলে সে শুধু হাত দিয়ে ইশারা করে সমীরকে চুপ থাকতে বলল। সমীর কোনো কথা না বলে চুপচাপ ভেতরের ঘরে চলে গেল। তার কখনো কোনো কিছু নিয়ে অভিযোগ করার স্বভাব ছিল না, কিন্তু ওই রাতে সে প্রথমবারের মতো নিজের ঘরে অনেকক্ষণ বসে শুধু ওই ভারী আংটিটার দিকে তাকিয়ে রইল। যেন সে নিজেকেই প্রশ্ন করছিল, কারো জীবনে তার কি সত্যি আর কোনো অস্তিত্ব বা মূল্য অবশিষ্ট আছে? পরের দিন অরুন্ধতী ওই ব্যাপারটা নিয়ে স্বাভাবিক হওয়ার বা সরি বলার কোনো চেষ্টাই করল না। উল্টো সে কিছুটা ক্ষুব্ধ হয়ে বলল, তোমার এসব বোঝা উচিত সমীর। আমার কাজের দুনিয়াটা একদম আলাদা, সবকিছু শুধু ইমোশন দিয়ে দেখা যায় না। সমীর খুব শান্ত গলায় বলল, আমি ইমোশনাল হচ্ছি না অরুন্ধতী, আমি তো শুধু এটুকু বোঝার চেষ্টা করছি যে এখন আমি তোমার ওই দুনিয়াটা ঠিক কোথায় দাঁড়িয়ে আছি। এই সোজা প্রশ্নটা অরুন্ধতীকে বিঁধল, কারণ হয়তো এর কোনো পরিষ্কার উত্তর তার কাছে সত্যিই ছিল না। আর মানুষের যখন কোনো প্রশ্নের উত্তর জানা থাকে না, তখন সে প্রায়ই আত্মরক্ষার ঢাল হিসেবে রাগটাকেই বেছে নেয়। সে রেগে গিয়ে বলল, এটাই তো তোমার আসল সমস্যা সমীর। তুমি সব সময় শুধু নিজের ব্যাপারে প্রশ্ন করো, কিন্তু একবারও এটা ভেবে দেখো না যে বাইরের ওই জগৎটার সামনে আমাকে প্রতিদিন নিজেকে কতটা প্রমাণ করতে হয়, কতটা সামলাতে হয়। সেই সন্ধ্যায় বিক্রম তাকে একটা প্রাইভেট ডিনারে ইনভাইট করল। সেখানে কিছু হাই প্রোফাইল ইনভেস্টর আসার কথা। অরুন্ধতী সমীরকে কিছুই জানাল না, শুধু বেরোনোর আগে বলে গেল যে তার ফিরতে রাত হবে। ডিনারে বিক্রম সবার সামনে অরুন্ধতীর পরিচয়টা এমনভাবে করিয়ে দিল যেন সে শুধু একটা স্টার্টআপের ফাউন্ডার নয়, বরং আগামী দিনের এক বিশাল কর্পোরেট পাওয়ার। অরুন্ধতী মানুষের প্রশংসা শুনল, হাততালি পেল। তার মনে হল এটাই সেই স্বপ্নের দুনিয়া যার জন্য সে এতদিন পাগলের মতো ছুটেছে। কিন্তু ওই চোখ ধাঁধানো জাঁকজমকের মাঝে দাঁড়িয়ে সে একবারও উপলব্ধি করতে পারল না যে সে তার নিজেরই ঘরের আলোটা ধীরে ধীরে সম্পূর্ণ নিজের হাতেই নিভিয়ে দিচ্ছে। বিক্রম সান্যাল তার জীবনে কোনো প্রেমিক হিসাবে আসেনি, সে এসেছিল অরুন্ধতীর ওই অহংকারের দরজাটা দিয়ে। আর সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হল অরুন্ধতী নিজেই সেই দরজাটা তার জন্য হাঁ করে খুলে দিয়েছিল। এখন রাতে বাড়ি ফেরাটা আর অরুন্ধতীকে শান্তি দিত না। তার কাছে সমীরের ওই চুপচাপ অপেক্ষাটা একটা বিশাল বোঝা মনে হতো। তার নীরবতাটাকে মনে হতো একটা তীক্ষ্ণ প্রশ্ন, আর সমীরের ওই ভুলে যাওয়া অতীতের রোগটাকে মনে হতো এমন একটা লজ্জাজনক গল্প যেটা সে তার ওই সফল উজ্জ্বল জীবনের বায়োডেটা থেকে চিরকালের মতো মুছে ফেলতে চাইত। এখান থেকেই তাদের মাঝের দূরত্বটা আর সাধারণ স্ত্রী পুরুষের রাগ অভিমান রইল না। এটা এমন এক ভয়াবহ দূরত্বে গিয়ে পৌঁছল যেখানে একজন স্ত্রী নিজের স্বামীকে মন থেকে ছোট অপদার্থ মনে করতে শুরু করল, আর একজন স্বামী চুপচাপ নীরবে এটা মেনে নিতে বাধ্য হল যে এই পৃথিবীতে কখনো কখনো মানুষকে তার নিজের ঘরেই সবচেয়ে বেশি একা ছেড়ে দেওয়া হয়। ওই রাতের পর থেকে বাড়িতে তাদের কথাবার্তা একদম কমে গেল, রইল শুধু একটা ভারী থমথমে নীরবতা। সমীর এখনও সকালে নিয়ম করে ওঠে, ঠিক সময়ে নিজের ওষুধগুলো খায়, পুরনো কিছু কাগজপত্র গোছগাছ করে, আর কখনো কখনো জানালার গ্রিল ধরে দাঁড়িয়ে দূরের পোর্টের আলোগুলোর দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকে, যেন ওই মিটমিটে আলোগুলোর মাঝে সে তার হারিয়ে যাওয়া অতীতের কোনো সূত্র, আগামীকালের কোনো রাস্তা খুঁজছে। অরুন্ধতী তার সামনে দিয়ে যাওয়ার সময় সে মাঝে মাঝে একটু হাসার চেষ্টা করত, কিন্তু অরুন্ধতীর চেহারার কাঠিন্য দেখে সেই হাসিটা মাঝপথেই মিলিয়ে যেত। এরই মধ্যে একদিন ডাক্তার সুব্রত দাস অরুন্ধতীকে তার ক্লিনিকে ডেকে পাঠালেন। তিনি খুব গম্ভীর মুখে জানালেন যে সমীরের অবস্থার কিছু উন্নতি হচ্ছে, কিছু পুরনো স্মৃতি তার অবচেতন মনে উকি দিচ্ছে, কিছু নাম, কিছু অস্পষ্ট দৃশ্য, কিছু জায়গার ছবি তাকে ভেতর থেকে খুব নাড়িয়ে দিচ্ছে। ডাক্তার পরিষ্কার করে বলে দিলেন, মিসেস সেন, এই সময়টাতে ওনার সবচেয়ে বেশি যেটা দরকার সেটা হলো আপনার ধৈর্য আর আপনত্ব। যদি এই মুহূর্তে ওনার আশেপাশের পরিবেশটা ভেঙে যায় বা উনি কোনো মানসিক আঘাত পান, তাহলে কিন্তু ওনার রিকাভারিটা আরও অনেক কঠিন, হয়তোবা অসম্ভব হয়ে পড়তে পারে। অরুন্ধতী মাথা নেড়ে হ্যাঁ বলল ঠিকই, কিন্তু মন থেকে সে সেখানে উপস্থিত ছিল না। তার ফোনে তখন ক্রমাগত মেসেজ ঢুকছে, নেক্সট রাউন্ডের ফান্ডিং নিয়ে ইনভেস্টরদের সাথে কথা চলছে, আর সন্ধ্যায় বিক্রমের সাথে একটা খুব ইম্পর্ট্যান্ট স্ট্র্যাটেজি মিটিং আছে। ডাক্তারের কথাগুলো তার কাছে লজিক্যাল মনে হলো ঠিকই, কিন্তু জরুরি মনে হলো না। এই ভুলটাই মানুষ সবচেয়ে বেশি করে। সে হয়তো ঠিক কথাটা চিনতে পারে, কিন্তু সেই কথাটাকে সময় দিতে ভুলে যায়।
কয়েকদিন পর সমীর নিজেই একদিন অরুন্ধতীকে বলল যে সে আবার ওই একই স্বপ্নটা দেখেছে, একটা বিশাল লম্বা বোর্ডরুম, মেহাগনি কাঠের একটা বিরাট টেবিল, কিছু লোক তার দিকে খুব সমীহ নিয়ে তাকিয়ে আছে, আর কেউ একজন তাকে খুব সম্মান করে স্যার বলে ডাকছে। সে কথাটা খুব ভয় পেতে পেতে ইতস্তত করে বলল, যেন সে নিজের স্ত্রীর সাথে নয়, নিজের জীবনের শেষ কোনো আশ্রয়ের কাছে কথাটা বলছে। কিন্তু অরুন্ধতী ল্যাপটপ থেকে চোখ না তুলেই খুব যান্ত্রিক গলায় বলল, সমীর, সব স্বপ্ন কিন্তু সত্যি হয় না। এসব নিয়ে ভেবে ভেবে নিজেকে কষ্ট দিও না, তোমাকে বর্তমানে বাঁচতে শিখতে হবে। সমীর সাথে সাথে চুপ হয়ে গেল। তার মনে হল হয়তো সে নিজের এই মানসিক অস্থিরতার বোঝাটা অরুন্ধতীর উপর জোর করে চাপিয়ে দিচ্ছে। কিন্তু আসল সত্যিটা ছিল অন্যরকম। অরুন্ধতী এখন আর তার ওই ভাঙা টুকরো টুকরো অতীতটাকে জোড়া লাগার জন্য সময় দিতে চাইত না। সে চাইত একটা ইনস্ট্যান্ট রেজাল্ট। সমীরের কাছ থেকে সে একটা পরিষ্কার স্ট্যাটাসযুক্ত পরিচয় চাইত, এমন কোনো উত্তর যেটা সে ওই হাই সোসাইটির পার্টিগুলোতে বিনা দ্বিধায় বুক ফুলিয়ে বলতে পারে। এরপর এলো সেই ভয়ঙ্কর রাতটা। বাইরে তখন মুষলধারে বৃষ্টি হচ্ছে, মাঝে মাঝেই তীব্র শব্দে বাজ পড়ছে, আর বিদ্যুতের ঝলকানিতে ফ্ল্যাটের দেয়ালে ছায়াগুলো কেঁপে কেঁপে উঠছে। অরুন্ধতী অনেক রাতে বাড়ি ফিরল। তার চোখে মুখে চরম ক্লান্তি, কিন্তু ওই ক্লান্তির পেছনে একটা চাপা বিরক্তি আর রাগের আভাসও ছিল। সমীর খুব ধীর গলায় জিজ্ঞেস করল, ডাক্তার দাসের নেক্সট অ্যাপয়েন্টমেন্টটা তুমি কনফার্ম করেছ? অরুন্ধতী তার দামি ব্যাগটা সজোরে টেবিলের ওপর ছুঁড়ে ফেলে বলল, আমি সবকিছু একা সামলাতে পারব না সমীর। আমার নিজেরও একটা জীবন আছে, একটা কোম্পানি আছে, আমার ওপর অনেক দায়িত্ব। সমীর প্রথমবারের মতো একটু থেমে খুব শান্ত কিন্তু দৃঢ় গলায় বলল, আমি তো তোমাকে কখনো আটকাতে চাইনি অরুন্ধতী। আমি শুধু এইটুকুই চাই যে যখন আমার স্মৃতিগুলো একটু একটু করে ফিরে আসতে শুরু করবে, তখন অন্তত তুমি আমাকে অচেনা কোনো মানুষের মতো দেখো না। ব্যাস, এই কথাটাই অরুন্ধতীর ভেতরের জমে থাকা বারুদে আগুন ধরিয়ে দিল। গত কয়েক মাসের জমে থাকা সমস্ত ক্ষোভ, হতাশার বিরক্তি যেন একসাথে লাভা হয়ে বেরিয়ে এলো। সে ঘুরে দাঁড়িয়ে প্রায় চিৎকার করে উঠল, আর আমি কতদিন অপেক্ষা করব সমীর? বল, কতদিন ওই মানুষগুলোর সামনে দাঁড়িয়ে তোমার সম্পর্কে ওই অর্ধেক অসম্পূর্ণ মিথ্যে উত্তরগুলো দিতে থাকব? আমি একটা আস্ত কোম্পানি চালাচ্ছি, আমাকে প্রতিদিন ওই শেয়ালগুলোর সামনে নিজেকে প্রমাণ করতে হয়। আর তুমি আজ পর্যন্ত নিজের নামটা ছাড়া এটাও মনে করতে পারোনি যে তুমি আসলে কে ছিলে। এই ভয়ঙ্কর কথাগুলো যখন ঘরের ভেতর আছড়ে পড়ল, বাইরের বৃষ্টির শব্দটাও যেন মুহূর্তের জন্য থমকে গেল। সমীর অপলক দৃষ্টিতে অরুন্ধতীর দিকে তাকিয়ে রইল। তার চোখে একটা গভীর বোবা আঘাত ছিল, কিন্তু গলার স্বর এখনও সেই আগের মতোই শান্ত। হয়তো আমি সত্যিই জানি না যে আমি কে ছিলাম, কিন্তু আমি অন্তত এটুকু জানি অরুন্ধতী, যে আমি কোনোদিন তোমার সঙ্গটাকে বোঝা ভেবে দূরে সরিয়ে দিইনি। অরুন্ধতী তখন এসব ইমোশনাল কথা শোনার মতো মানসিক অবস্থায় ছিল না। সে অত্যন্ত কঠোর শীতল স্বরে বলল, সঙ্গ শুধু ইমোশন আর প্রেম দিয়ে চলে না সমীর। আমার এমন একটা জীবন চাই যেখানে আমাকে তোমাকে নিয়ে লুকোচুরি খেলতে হবে না, যেখানে আমি গর্বের সাথে তোমার পরিচয় করাতে পারব। আমি খুব ক্লান্ত হয়ে পড়েছি সমীর। বিশ্বাস করো, এই সম্পর্কটা আমাকে শুধু পেছনের দিকে টেনে রাখছে। সমীরের ডান হাতের আঙুলটা অজান্তেই তার ওই আংটিটার ওপর গিয়ে থামল। সে অনেকক্ষণ একদম চুপ করে রইল, তারপর খুব আস্তে করে জিজ্ঞেস করল, এটাই কি তোমার ফাইনাল ডিসিশন? অরুন্ধতী চোখ ঘুরিয়ে নিল। হয়তো তার ভেতরের কোনো একটা পুরনো স্মৃতি, কোনো একটা নরম কণ্ঠস্বর তাকে বাধা দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু তার কর্পোরেট অহংকার সে দুর্বল আওয়াজটাকে গলা টিপে মেরে ফেলল। সে স্পষ্ট গলায় বলল, হ্যাঁ। এরপরের কয়েক সপ্তাহ কাটল শুধু কিছু যান্ত্রিক আনুষ্ঠানিকতার মধ্যে। উকিল, লিগ্যাল পেপার্স, কোর্টের ডেট, সই। কখনো কখনো মানুষের জীবনের সবচেয়ে বড় ভাঙনগুলো কোর্টের সরকারি ফাইলের মতোই খুব শান্ত আর নিয়মমাফিক দেখায়। ফ্যামিলি কোর্টের সেই ছোট গুমট ঘরটায় অরুন্ধতী একদম পরিপাটি পোশাকে মেরুদণ্ড সোজা করে বসেছিল। সে নিজেকে পুরোপুরি বুঝিয়ে নিয়েছিল যে তার সুন্দর ভবিষ্যতের জন্য এই সিদ্ধান্তটা খুব জরুরি ছিল। সমীর ডিভোর্স পেপার্সগুলো একবার পড়েও দেখল না। সে শুধু পেনটা হাতে নিয়ে একবার শেষবারের মতো অরুন্ধতীর দিকে তাকাল। সেই দৃষ্টিতে একটা অদ্ভুত শূন্যতা ছিল, যেন সে জিজ্ঞেস করতে চাইছিল,
আমাদের গল্পের শেষটা কি সত্যি এরকম হবার কথা ছিল? তারপর সে কোনো কথা না বলে সই করে দিল। কোর্ট থেকে বেরোনোর সময় অরুন্ধতী দ্রুত পায় কাউকে কিছু না বলে নিজের গাড়ির দিকে এগিয়ে গেল। সমীর কোর্টরুমের দরজার কাছে কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল। সে নিজের হাতের ওই পুরনো আংটিটার দিকে তাকাল। তারপর খুব ধীরে নিজের মনেই ফিসফিস করে বলল, হয়তো একদিন আমার নিজের নাম, আমার অতীত, আমার সব কিছু মনে পড়ে যাবে, কিন্তু আজই মনের জন্য আমার শুধুই একটাই কথা মনে থাকবে অরুন্ধতী। যেদিন আমি আমার জীবনের সবচেয়ে দুর্বল, সবচেয়ে অসহায় অবস্থায় ছিলাম, সেদিন তুমি আমার হাতটা ছেড়ে দিয়েছিলে। সেদিন বাইরে কোনো বৃষ্টি হচ্ছিল না, আকাশ একদম পরিষ্কার ছিল, তবুও সমীরের বুকের ভেতরটা যেন শ্রাবণের ধারায় পুরোপুরি ভিজে গিয়েছিল। ডিভোর্সের পর সমীর অরুন্ধতীকে একবারও ফোন করল না, একটা টেক্সট মেসেজ পর্যন্ত পাঠাল না। নিজের পক্ষে কোনো সাফাই গাওয়ার চেষ্টাই করল না সে। কিছু সম্পর্ক এমনভাবে ভাঙে যে তার পেছনে ছুটে মানুষ আর নিজেকে ছোট করতে চায় না। সমীর আবার ফিরে এলো পোটের ধারের ওই পুরনো জীবনে, যে জীবনে সে একসময় তার সব হারিয়ে যাওয়া দিনগুলোর মাঝে নতুন করে বাঁচতে শিখেছিল। কল্যাণী পিসির খাবারের দোকানটা আগের মতোই সকাল সকাল ধোঁয়া ওঠা লুচি, আলুর দম আর গরম চায়ের মিষ্টি সুবাসে ভরে যেত। সমীরকে প্রথম দিন দেখেই পিসি বুঝে গেলেন মানুষটা বাইরে থেকে একদম চুপচাপ দেখালেও ভেতরে ভেতরে বহুদূর পর্যন্ত ভেঙে চুরমার হয়ে গেছে। তিনি সমীরকে একটা প্রশ্নও করলেন না। নিশ্চয়ই আগের মতোই খুব আপন করে এক প্লেট খাবার তার সামনে এগিয়ে দিয়ে বললেন, নে বাবা, খেয়ে নে, খালি পেটে কষ্টগুলো আরও বড় মনে হয় রে। সমীর অনেকদিন পর সেদিন একটু শান্ত হয়ে সামান্য কিছু মুখে তুলল। তারপর সে নিজেকে পুরোপুরি কাজের মধ্যে ডুবিয়ে দিল। গোডাউনে এখন তার দায়িত্ব আগের চেয়ে অনেক বেশি। সকাল সকাল দিনমজুরদের আসার আগেই সে পৌঁছে যেত, সারাদিনের মালের ফর্দ মেলাত, পুরনো হিসাবের খাতাগুলো ঠিক করত, আর যে রুটগুলো দিয়ে মাল পাঠাতে গিয়ে বারবার কোম্পানির লোকসান হচ্ছিল সেগুলো বাতিল করে নতুন রাস্তার প্ল্যান দিত। প্রথম দিকে লোকজনের মনে হতো সমীর শুধু একজন খুব পরিশ্রমী কর্মী, কিন্তু ধীরে ধীরে সবাই বুঝতে পারল যে সমীর শুধু গাধার খাটুনি খাটছে না, সে বসে বসে পুরো গোডাউনের ইনফ্রাস্ট্রাকচারটাই বদলে দিচ্ছে। সে মজুরদের পারিশ্রমিক ঠিক সময় মিটিয়ে দেওয়ার জন্য একটা আলাদা লেজার বুক তৈরি করল, ছোট ছোট ব্যবসায়ীদের পেমেন্টের ডেটগুলো এমনভাবে গুছিয়ে দিল যে কারও কোনো অভিযোগ রইল না। আর দিনের পর দিন গোডাউনে পণে থেকে নষ্ট হতে বসা মালগুলো খুব বুদ্ধি করে লোকাল মার্কেটে বিক্রি করে দিয়ে সে মালিকের একটা বিশাল লোকসান বাঁচিয়ে দিল। যে গোডাউনে আগে কথায় কথায় রোজ দিনমজুরদের সাথে ঝগড়া হতো, সেখানে এখন ঘড়ির কাঁটা ধরে সব কাজ চলতে লাগল। লোকজন তাকে মালিক বলে ডাকত না ঠিকই, কিন্তু সে কিছু বলার আগেই তার কথা শুনতে অভ্যস্ত হয়ে গিয়েছিল। সমীর নিজেও নিজের এই পরিবর্তন দেখে মাঝে মধ্যেই অবাক হয়ে যেত। অনেক বড় বড় সিদ্ধান্ত সে খুব ভেবেচিন্তে নিত না, ভেতর থেকে স্বতঃস্ফূর্তভাবেই চলে আসত। কোনো মালবাহী জাহাজ আসতে দেরি হলে সে সাথে সাথে আন্দাজ করতে পারত যে নেক্সট চালানটা ঠিক কোথায় গিয়ে আটকাতে পারে। কোনো বড় বিলে একটা ছোট্ট গরমিল দেখলেই সে পুরো হিসাবের জালিয়াতিটা নিমেষে ধরে ফেলতে পারত। এসব কাজ সে ঠিক কবে, কোথায় শিখেছিল তা সে নিজেই জানত না, কিন্তু তার চোখ, তার আঙুল আর তার অবচেতন মন যেন কোনো পুরনো খুব চেনা ট্রেনিংকে আবার নতুন করে চিনতে শুরু করেছিল। এরই মাঝে তার হারিয়ে যাওয়া স্মৃতিগুলো ধীরে ধীরে টুকরো টুকরো হয়ে ফিরে আসতে শুরু করল। প্রথমে আসতে শুরু করল শুধু কিছু অস্পষ্ট স্বপ্ন, একটা বিশাল লম্বা করিডোর, মেহগনি কাঠের একটা বড় বোর্ডরুম টেবিল, তার উল্টো দিকে বসে থাকা কিছু গম্ভীর চেনা মুখ, আর কেউ একজন খুব সম্মানের সাথে বলছে, স্যার, বোর্ড আপনার জন্য অপেক্ষা করছে। এরপর কিছু আওয়াজও স্পষ্ট হতে লাগল। কেউ তাকে চৌধুরী সাহেব বলে ডাকছে, কেউ বলছে চেয়ারম্যান। একদিন খুব সাধারণভাবেই একটা নিউজপেপারের পাতায় চোখ বোলাচ্ছিল সমীর। হঠাৎ চৌধুরী গ্লোবাল এন্টারপ্রাইজের নামটা দেখে তার হাতটা থরথর করে কেঁপে উঠল। খবরটা তাদের কোনো একটা নতুন পোর্ট প্রজেক্টের ছিল, কিন্তু খবরটা নয়, সমীর যেন কোম্পানির ওই লোগোটা দেখেই চেয়ারের সাথে আটকে গেল। তার কপাল দিয়ে ঘাম ঝরতে লাগল। তার মনে হল এতদিন ধরে মস্তিষ্কের গভীরে যে বন্ধ ঘরটায় তালা মারা ছিল, সেটা যেন হঠাৎ ভেতর থেকে সশব্দে খুলে যাচ্ছে। ঠিক সেই সময়টাতেই কয়েকশো কিলোমিটার দূরে বসে মাধব চট্টোপাধ্যায়ও কিন্তু তার খোঁজ করাটা বন্ধ করেননি। বহু বছর ধরে তিনি তার হারিয়ে যাওয়া চেয়ারম্যানের খোঁজে পুলিশের রেকর্ড, বিভিন্ন হাসপাতালের ফাইল আর ওই পুরনো প্লেন ক্র্যাশের রিপোর্টগুলো তন্ন তন্ন করে ঘাঁটছিলেন। কোম্পানির অনেক ডিরেক্টরি পাশে বলেছিল যে
এতদিন পর আশা ছেড়ে দেওয়া উচিত। কিন্তু মাধব খুব ভালো করেই জানতেন সমীর চৌধুরীর মতো একজন মানুষ এভাবে কোনো চিহ্ন না রেখে বাতাসে মিলিয়ে যেতে পারে না। অবশেষে একদিন একটা পুরনো মেডিকেল রেকর্ডে তিনি এমন একজন আনআইডেন্টিফাইড রোগীর খোঁজ পেলেন, যার আঙুলে একটা বিশেষ নকশার আংটি থাকার কথা লেখা ছিল। নকশাটা আর কিছু নয়, চৌধুরী পরিবারের ঐতিহ্যের প্রতীক। খবরটা পাওয়া মাত্র মাধব চট্টোপাধ্যায় সোজা চলে এলেন কলকাতায়। তিনি প্রথমে গিয়ে দেখা করলেন ডাক্তার সুব্রত দাসের সাথে। এরপর খোঁজ নিয়ে পৌঁছালেন কল্যাণী পিসির খাবারের দোকানে। আর সবশেষে পোর্টের কাছে ওই গোডাউনের বাইরে এসে তিনি দেখলেন সমীরকে। সমীর তখন জনা কয়েক মজুরকে নিয়ে দাঁড়িয়ে মাল পরিবহনের একটা জটিল সমস্যা বুঝিয়ে দিচ্ছিল। মাধব কয়েক মুহূর্ত শুধু দূর থেকে ওই মানুষটার দিকে তাকিয়ে রইলেন। এটা তার কাছে শুধু একটা নিখোঁজ মানুষকে খুঁজে পাওয়া ছিল না, এটা ছিল সেই অন্ধকার বছরগুলোর অবসান, যে বছরগুলোতে একটা আস্ত সাম্রাজ্য তার আসল কাণ্ডারিকে ছাড়া ধোকে ধোকে নিঃশ্বাস নিচ্ছিল। তিনি ধীরে ধীরে সমীরের দিকে এগিয়ে গেলেন, কিন্তু গলা দিয়ে কোনো কথা বেরোচ্ছিল না। সমীর হঠাৎ ফিরে তাকাল, দুজনের চোখাচোখি হল। আর সেই মুহূর্তে দুজনের চোখের ভেতরেই একটা অদ্ভুত চেনা আলো জ্বলে উঠল, যার জন্য কোনো শব্দের প্রয়োজন ছিল না। 17 মাধব কোনো মতে ধরা কাঁপা গড়ায় বললেন, স্যার, আমি মাধব। আপনি একবার আমাকে বলেছিলেন যে কোম্পানি মানুষের কোনো ব্যক্তিগত সম্পত্তি নয়, এটা একটা বিশাল দায়িত্ব। কথাটা শোনা মাত্রই সমীরের বুকের ভেতর জমে থাকা একটা বিশাল বরফের স্তূপ যেন ভেঙে চুরমার হয়ে গেল। সেই বোর্ডরুম, চেনা মুখগুলো, গুরুত্বপূর্ণ ফাইলে করা নিজের সিগনেচার, বাবার সেই গম্ভীর গলার আওয়াজ, একটা অসম্পূর্ণ বোর্ড মিটিং, পশ্চিমবঙ্গের ওই প্রজেক্টটার জন্য যাত্রা, তারপর সেই কাল ঘাম ছোটানো রাত, মুষলধারে বৃষ্টি আর হঠাৎ করে চারপাশটা ঘুটঘুটে অন্ধকার হয়ে যাওয়া। সবকিছু একসাথে একটা ঝড়ের মতো তার স্মৃতিতে ফিরে আসতে লাগল। সে একটু টলমাল করে উঠতেই মাধব দ্রুত এগিয়ে এসে তাকে জড়িয়ে ধরলেন। সমীর তার ডান হাতের আঙুলের আংটিটার দিকে তাকাল, তারপর তাকাল মাধবের হাতে শক্ত করে ধরা ওই চৌধুরী গ্লোবাল এন্টারপ্রাইজের ওই ফাইলটার দিকে। তার হয়তো তখনও জীবনের সব খুঁটিনাটি মনে পড়েনি, কিন্তু অন্তত এইটুকু পরিষ্কার মনে পড়ে গিয়েছিল যে সে শুধু একজন অবহেলিত তালাকপ্রাপ্ত স্বামী নয়, তার কাঁধে হাজার হাজার মানুষের জীবনের দায়িত্ব। সেই রাতে সমীর অনেকক্ষণ পোর্টের কাছে নদীর ধারে একা বসে রইল। তার কাছে এখন নিজের আসল পরিচয়টা ফিরে পাওয়ার একটা পরিষ্কার রাস্তা খোলা ছিল, কিন্তু তার মনে অরুন্ধতির প্রতি কোনো রাগ বা প্রতিশোধ নেওয়ার বিন্দুমাত্র ইচ্ছে ছিল না। সে শুধু এইটুকু বুঝতে পারল যে জীবন তাকে এই কারণে আবার ফিরিয়ে আনেনি যাতে সে কাউকে নিচু করে বা কাউকে তার ক্ষমতা দেখায়। জীবন তাকে এই জন্যই ফিরিয়ে আনেছে যাতে তার যে কাজগুলো অসম্পূর্ণ রয়ে গিয়েছিল সেগুলো সে শেষ করতে পারে। আগামী কয়েকদিনের মধ্যেই লিগ্যাল প্রসেস, মেডিকেল রিপোর্টস আর পুরনো নথিপত্রের সমস্ত কাজ শুরু হয়ে গেল। সমীর চৌধুরী ধীরে ধীরে আবার সেই বিশাল কর্পোরেট দুনিয়ায় পা রাখতে শুরু করল, যেখানে একটা সময় তার নামটা সবাই ভীষণ সমীহ করে উচ্চারণ করত। কিন্তু ফিরে আসার এই যাত্রাতেও সে তার ভেতরের ওই অদ্ভুত প্রশান্তিটাকে হারায়নি, কারণ তার জীবনের সবচেয়ে খারাপ, সবচেয়ে দুর্বল দিনগুলো তাকে শিখিয়ে দিয়েছিল যে মানুষের আসল উচ্চতা কখনো কোনো পদের চেয়ার দিয়ে মাপা যায় না, মাপা হয় তার ধৈর্য আর সহ্য ক্ষমতা দিয়ে। আইনি প্রমাণ, দীর্ঘ মেডিকেল রিপোর্ট আর ধীরে ধীরে ফিরে আসা স্মৃতির পর সমীর চৌধুরী যেদিন নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পা রাখল, সেদিন সে আর কেবল একজন সাধারণ যাত্রী ছিল না, সে তার অসম্পূর্ণ জীবনের ঠিক সেই দরজাটার সামনে এসে দাঁড়িয়েছিল, যার ওপাশে তার পুরনো নাম, তার অসম্পূর্ণ দায়িত্ব আর চৌধুরী গ্লোবাল এন্টারপ্রাইজের এক সুবিশাল সংসার তার ফিরে আসার অপেক্ষায় বসেছিল। নিউ ইয়র্কে একটা স্পেশাল বোর্ড মিটিং ডাকা হয়েছিল, যেখানে গত কয়েক বছর ধরে শূন্য পড়ে থাকা চেয়ারম্যানের চেয়ারটায় তার ফিরে আসার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হওয়ার কথা। মাধব চট্টোপাধ্যায় ব্যাপারটাকে যতটা সম্ভব লো প্রোফাইলে রাখার চেষ্টা করেছিলেন, কারণ এতদিন পর স্বয়ং চেয়ারম্যানের ফিরে আসাটা কোনো সাধারণ বিজনেস নিউজ ছিল না। কিন্তু ভাগ্য সেদিনটাকেই বেছে নিল যেদিন অরুন্ধতীও
ঠিক ওই বিমানবন্দরেই উপস্থিত ছিল। হ্যাঁ, সেই অরুন্ধতী, যে একসময় সমীরের নীরবতাটাকে তার দুর্বলতা ভেবেছিল, তার ওই স্মৃতিভ্রমের রোগটাকে একটা বিশাল বোঝা ভেবেছিল, আর তার ওই অসম্পূর্ণ অতীতটাকে নিজের কর্পোরেট ইমেজের ওপর একটা কালো দাগ বলে মনে করেছিল। আর এখন ঠিক তার চোখের সামনেই সেই মানুষটা দাঁড়িয়ে আছে। কিন্তু আজকের দৃশ্যপটটা সম্পূর্ণ আলাদা। আজ আর সমীরের পরনে সেই কুঁচকে যাওয়া সাধারণ শার্ট নেই, তার পেছনে কালো স্যুট পরা 1 ডজন সিকিউরিটি গার্ড, পাশে মাধব চট্টোপাধ্যায়ের মতো ক্ষমতাধর মানুষ। রানওয়েতে তার জন্য অপেক্ষা করছে একটা প্রাইভেট জেট, আর তার নামের সাথে জুড়ে আছে এমন একটা ব্র্যান্ড যা শুনলে তাবর তাবর শিল্পপতিরাও একটু সাবধানে মেপে কথা বলে। অরুন্ধতির চোখ দুটো সমীরের ওপর আঠার মতো আটকে গেল। সে এখন আর সমীরের ওই পুরনো সাধারণ কুর্তাটা দেখতে পাচ্ছিল না। সে দেখতে পাচ্ছিল শুধু সমীরের আঙ্গুলে পড়ে থাকা ওই আংটিটা, যেটাকে সে কোনো একদিন স্রেফ একটা হাস্যকর ইমোশন বলে তাচ্ছিল্য করেছিল। তার বারবার মনে পড়তে লাগল সেই নির্ঘুম রাতগুলোর কথা, যখন সমীর ঘুমের ঘোরে কোনো বোর্ডরুম, কোনো গুরুত্বপূর্ণ মিটিং, কোনো অসম্পূর্ণ সিদ্ধান্তের কথা বলে উঠত, আর অরুন্ধতী চরম বিরক্ত হয়ে বলতো, স্বপ্ন দিয়ে জীবন চলে না সমীর। আজ ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে অরুন্ধতী বুঝতে পারল যে ওগুলো শুধু স্বপ্ন ছিল না, ওগুলো ছিল এক ভয়ঙ্কর ভেঙে যাওয়া সত্যের বেঁচে থাকা কিছু জীবন্ত টুকরো। বিক্রম সান্যাল, যে কিনা ঠিক কয়েক মিনিট আগেও সমীরকে অরুন্ধতির লেভেলের অনেক নিচু বলে জ্ঞান দিচ্ছিল, সে এখন চরম অস্বস্তিতে নিজের টাইয়ের নটটা ঠিক করতে ব্যস্ত। যেন দামি টাইটা ঠিক করে নিলেই তার ভেতরের চরম ভয় আর নার্ভাসনেসটা লুকিয়ে ফেলা যাবে। সে খুব নিচু কাঁপা গলায় অরুন্ধতিকে জিজ্ঞেস করল, অরুন্ধতী, তুমি সত্যি এটা জানতে না? অরুন্ধতী বিক্রমের দিকে ফিরেও তাকাল না। তার কাছে এই প্রশ্নের কোনো উত্তর ছিল না, কারণ আসল সত্যিটা তো এটাই ছিল যে সিগন্যাল অনেক ছিল, কিন্তু সে নিজের ইগোর কাছে অন্ধ হয়ে কখনো সেগুলো দেখতেই চায়নি। রুবিনা শেখ তখনও একটু দূরে দাঁড়িয়ে, তার চোখ মুখে একজন প্রথম সারির জার্নালিস্টের চরম উত্তেজনা। সে খুব ভালো করেই বুঝে গিয়েছিল এই ব্রেকিং নিউজটা একবার বাইরে গেলে কাল সকালের সব বিজনেস ডেলির হেডলাইন শুধু এই একটা নামেই ভরে যাবে। মাধব খুব নম্রভাবে কিন্তু অত্যন্ত শক্ত হাতে মিডিয়াকে একটু দূরে থাকার ইশারা করলেন। তারপর সমীরের দিকে ফিরে বললেন, স্যার, আমাদের এবার চলা উচিত, বোর্ড আমাদের জন্য অপেক্ষা করছে। সমীর মাথা নাড়ল, কিন্তু সামনের দিকে এগিয়ে যাওয়ার আগে সে অরুন্ধতির পাশ দিয়ে এমনি এমনি চলে যেতে পারল না। হয়তো কিছু কিছু সম্পর্ক পুরোপুরি ভেঙে যাওয়ার পরও মানুষের বুকের ভেতর একটা শেষ কথোপকথনের তৃষ্ণা রয়ে যায়। অরুন্ধতী অনেক কষ্টে তার ভেতরের সমস্ত সাহসটুকু জড়ো করে খুব ধীর ভাঙা গলায় ডাকল, সমীর। সমীর থমকে দাঁড়াল। যদি তুমি সত্যিই এই মানুষটা ছিলে, তাহলে তুমি আমাকে অন্তত একবারও জানাওনি কেন? এই একটা প্রশ্ন শুনে সমীর কয়েক মুহূর্ত একদম চুপ হয়ে রইল। তার চেহারায় বিন্দুমাত্র রাগ ছিল না, প্রতিশোধ নেওয়ার কোনো আনন্দ ছিল না, বা কোনো লোক দেখানো অহংকারও ছিল না। সেখানে ছিল শুধু এক চরম ক্লান্ত সত্য, যা হয়তো একটু দেরিতে হলেও আজ দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেছে। সে খুব শান্ত স্থির গলায় বলল, যেদিন আমি আমার নিজেকে পর্যন্ত মনে করতে পারছিলাম না অরুন্ধতী, সেদিনও আমি কিন্তু তোমাকে সম্মান দিতে এক মুহূর্তের জন্য ভুল করিনি। কিন্তু তুমি আমাকে ভালোভাবে জানার আগেই আমাকে ছোট আর অপদার্থ বলে জাজ করে নিয়েছিলে। অরুন্ধতির চোখ দুটো জলে ভরে এলো, কিন্তু চারপাশে এত ভিড়, এত ক্যামেরা যে সে মন খুলে কাঁদতেও পারছিল না। সমীর আবার বলতে শুরু করল, আমি সেই সময় তোমাকে আমার এই পদবি, আমার এই পরিচয়গুলো দিতে পারিনি ঠিকই, কারণ আমার কাছে তখন আমার স্মৃতিগুলোই ছিল না। কিন্তু আমি তোমাকে আমার চরম ধৈর্য দিয়েছিলাম, আমার বিশ্বাস দিয়েছিলাম, আমার ভরসা দিয়েছিলাম, আমার ঘর দিয়েছিলাম। হয়তো তোমার শুধু একটা হাই প্রোফাইল নাম দরকার ছিল অরুন্ধতী, কোনো মানুষের দরকার ছিল না। এই শেষ কথাটা অরুন্ধতীর একেবারে গভীর পর্যন্ত গিয়ে বিঁধল। পাশে দাঁড়ানো বিক্রম মাথা নিচু করে নিল। জীবনে প্রথমবারের মতো সে এটা উপলব্ধি করল যে শুধু দামি স্যুট আর কর্পোরেট ডায়ালগ দিয়ে মানুষের আসল মাপকাঠি বিচার করা যায় না। সমীর আর একটা শব্দ উচ্চারণ করল না। সে ঘুরে মাধবের সাথে ভিআইপি লাউঞ্জের দিকে এগিয়ে গেল। ভিড় নিজে থেকেই দুপাশে সরে গিয়ে তাকে রাস্তা করে দিচ্ছিল, আর এয়ারপোর্টের ওই চকচকে মার্বেলের মেঝেতে তার এগিয়ে যাওয়ার শব্দটা অরুন্ধতির কানে একটা চূড়ান্ত নির্মম রায়ের মতো শোনাতে লাগল।
তার একবার খুব ইচ্ছে করছিল সমীরকে পেছন থেকে ডাকতে, তাকে থামাতে, তাকে একবার জিজ্ঞেস করতে, আমাদের মধ্যে কি আর একটুও কিছু অবশিষ্ট নেই সমীর? কিন্তু তার ভেতরে সাহস আর আত্মসম্মান বোধ ঠিক সেই মুহূর্তেই তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল। সমীর একবারের জন্যেও পেছন ফিরে তাকাল না। প্রাইভেট জেটের গেটের দিকে যাওয়ার সময় সে ঠিক তেমনই শান্ত গম্ভীর ছিল যেমন সে সব সময় থাকত। তফাৎটা শুধু এইটুকুই ছিল যে আজ আর তার এই নীরবতাকে, এই প্রশান্তিকে এই দুনিয়ার দুর্বলতা বলে তাচ্ছিল্য করতে পারবে না। অরুন্ধতী ওখানেই মূর্তির মতো দাঁড়িয়ে রইল, তার এক হাতে ধরা দামি আইফোন, দু চোখে গড়িয়ে পড়া অনুশোচনার জল, আর বুকের ভেতর শুধু সেই দিনগুলোর ছাই যেদিন সে নিখাত প্রেমকে ব্যাংক ব্যালেন্স দিয়ে, পরম ধৈর্যকে ব্যর্থতা দিয়ে, আর একটা আহত অসহায় মানুষকে তার স্টেটাস দিয়ে মেপেছিল। জীবনের এই প্রথমবারের মতো অরুন্ধতীর মনে হল সে শুধু তার স্বামীকেই হারায়নি, সে এমন একজন মানুষকে হারিয়ে ফেলেছে যে তার জীবনের সবচেয়ে খারাপ দিনগুলোতেও তাকে নিজের চেয়ে অনেক বড় বনে ভেবেছিল। সমীর ভিআইপি গেট পেরিয়ে চোখের আড়াল হতেই বিমানবন্দরের থমথমে ভিড়টা আবার ধীরে ধীরে চেনা কোলাহলে ফিরতে শুরু করল। চারপাশের মানুষজন আবার ব্যস্ত হয়ে পড়ল নিজেদের লাগেজ আর গন্তব্য নিয়ে। কিন্তু অরুন্ধতীর ভেতরে পৃথিবীতে যে একটা ভয়ঙ্কর নিস্তব্ধতা নেমে এসেছিল, সেটা কাটানোর কোনো উপায় তার জানা ছিল না। বিক্রম ঠিক তার পাশেই দাঁড়িয়ে। অথচ অদ্ভুত ব্যাপার, ঠিক কয়েক মিনিট আগেও যার উপস্থিতি অরুন্ধতীকে একটা বাড়তি আত্মবিশ্বাস যোগাচ্ছিল, এখন তাকে ভীষণ অচেনা আর মূল্যহীন মনে হল। বিক্রম কিছুক্ষণ উসকুস করে খুব সাবধানে নিচু গলায় বলল, আমাদের এবার চলা উচিত অরুন্ধতী, এখানে এভাবে দাঁড়িয়ে থাকলে কথা আরও ছড়াতে পারে। অরুন্ধতী ঘাড় ঘড়িয়ে বিক্রমের দিকে তাকাল। জীবনে প্রথমবারের মতো সে বিক্রমের চোখে কোনো স্মার্টনেস বা কর্পোরেট কনফিডেন্স দেখেনি, দেখল স্রেফ একরাশ ভয়, নিজের ইমেজ হারানোর ভয়, নিজের পরিচিতি আর স্টেটাস নষ্ট হওয়ার ভয়। আর হয়তো এই ভয়টাও কাজ করছিল যে একটু আগেই সে এমন একজন মানুষকে নিয়ে মশকরা করেছে যার একটা আঙুলের ইশারায় তার মতো ডজনখানেক ইনভেস্টরের ভাগ্য রাতারাতি বদলে যেতে পারে। এয়ারপোর্ট থেকে গাড়ি পর্যন্ত পৌঁছাতে পৌঁছাতেই বিক্রমের গলার স্বর পুরোপুরি পাল্টে গেল। সে এখন আর অরুন্ধতীকে সান্ত্বনা দিচ্ছিল না, বরং খুব চতুরভাবে নিজেকে বাঁচানোর চেষ্টা করছিল। দেখো অরুন্ধতী, এসবের কিছুই কিন্তু আমি আগে জানতাম না। বিক্রম স্টিয়ারিংয়ে হাত রেখে আর চোখে অরুন্ধতীর দিকে তাকিয়ে বলল, তুমিও কখনো আমাকে ক্লিয়ার করে বলনি যে তোমার এক্স হাজব্যান্ডের ব্যাপারটা এতটা সেন্সিটিভ আর জটিল। অরুন্ধতী জানালার বাইরে তাকিয়ে খুব নিচু গলায় বলল, আমি তো নিজেই জানতাম না। বিক্রম সাথে সাথেই ডিফেন্সিভ হয়ে উত্তর দিল, কিন্তু সিগন্যাল তো নিশ্চয়ই কিছু না কিছু ছিল, তাই না? চৌধুরী গ্রুপের চেয়ারম্যানের মতো একজন লোক তো আর হঠাৎ করে আকাশ থেকে রাস্তায় এসে পড়ে না। অরুন্ধতী একটা তাচ্ছিল্যের হাসি হাসল। এই সেই বিক্রম যে ঠিক 10 মিনিট আগে সমীরকে থার্ড ক্লাস আর সাধারণ বলে জ্ঞান দিচ্ছিল, আর এখন সেই সাধারণ মানুষটার ছায়া থেকেও সে নিজের নামটা মুছে ফেলতে মরিয়া। এই প্রথম অরুন্ধতী খুব পরিষ্কারভাবে দেখতে পেল বিক্রমের ওই দামি স্যুট আর ঝকঝকে কর্পোরেট খোলসটার নিচে আসলে এক শূন্য মেরুদণ্ডহীন মানুষ লুকিয়ে আছে। রাতে ফ্ল্যাটে ফেরার পর অরুন্ধতী অন্ধকারে লিভিং রুমের সোফায় চুপচাপ বসে রইল। কত দামি এই ফ্ল্যাট! ইটালিয়ান মার্বেলের মেঝে, দেয়ালে লাখ টাকার পেইন্টিং, কাঁচের সেন্ট্রাল টেবিলে সাজানো ইম্পোর্টেড ফুল, জানালার বাইরে শহরের নিয়ন আলোগুলো জ্বলজ্বল করছে। অথচ আজ রাতে এই পুরো রাজপ্রাসাদটাকে একটা ঠান্ডা প্রাণহীন ধাতব সমাধির মতো মনে হচ্ছিল। যে সফলতা, যে স্টেটাসকে সে তার জীবনের সবচেয়ে বড় অর্জন বলে ভেবেছিল, আজ সেটাই তার গলা টিপে ধরছিল। তার ফোনে একের পর এক মেসেজ ঢুকছে, কোম্পানির বোর্ড মেম্বার, মিডিয়ার চেনা সাংবাদিক আর বিক্রমের কিছু দায়সারা অসম্পূর্ণ মেসেজ। সে ফোনটা উল্টে রাখল, কারো কথার উত্তর দেওয়ার মতো বিন্দুমাত্র শক্তি তার ছিল না। তার চোখের সামনে লুপের মতো বারবার একটাই দৃশ্য ফিরে আসছিল, সমীরের সেই শান্ত নির্বিকার মুখ, মাধব চট্টোপাধ্যায়ের ওই নতজানু হওয়া, আর যাওয়ার আগে সমীরের বলে যাওয়া ওই শেষ কথাটা, হয়তো তোমার নাম চাইছিল অরুন্ধতী,
মানুষ নয়। অরুন্ধতী চোখ বন্ধ করতেই পুরনো দিনগুলো হুড়মুড় করে তার মস্তিষ্কে আছড়ে পড়তে লাগল। সেই ছোট্ট স্যাঁতস্যাঁতে রান্নাঘরটা, যেখানে সুমি আধো ঘুমে তার জন্য চা বানাত। সেই বৃষ্টির সন্ধেটা, যেদিন সুমির ছাতা হাতে ভিজতে ভিজতে তার অফিসের বাইরে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়েছিল। ওই রাতটার কথা মনে পড়ল, যেদিন সমীর খুব ভয় পেয়ে বলেছিল যে তার স্বপ্নে কোনো বোর্ডরুম আর মিটিংয়ের কথা মনে পড়ছে, আর অরুন্ধতী ল্যাপটপ থেকে চোখ না তুলেই সেটাকে নিছক স্বপ্ন বলে উড়িয়ে দিয়েছিল। ডাক্তার দাসের মুখটাও মনে পড়ল তার। তিনি তো খুব স্পষ্ট করেই বলেছিলেন যে সমীরের এই সময়ে সবচেয়ে বেশি যেটা দরকার সেটা হলো প্রিয়জনের ধৈর্য আর ভরসা। সে সমীরকে ধৈর্য দেয়নি, সে তাকে ডিভোর্স পেপার ধরিয়ে দিয়েছিল। পরের দিন সকালে বিক্রমের ফোনটা এলো, গলার স্বর একদম মেপে মেপে বলা, পুরোপুরি প্রফেশনাল, যেন সে কোনো অচেনা ক্লায়েন্টের সাথে কথা করছে। অরুন্ধতী, আমার মনে হয় এখন কিছুদিনের জন্য আমাদের পাবলিকলি একটু ডিস্টেন্স মেনটেন করা উচিত, বিক্রম বলল। তুমি তো জানোই বিজনেস সার্কেলটা কেমন। গতকালের ব্যাপারটা নিয়ে সবাই কানাঘুষো শুরু করেছে, এতে আমাদের দুজনের ইমেজেরই ক্ষতি হতে পারে। অরুন্ধতী খুব শান্ত গলায় শুধু একটা প্রশ্ন করল, আর যদি এই সময়টায় আমার একটু সাপোর্টের দরকার হয় বিক্রম? ওপাশের লাইনে কয়েক সেকেন্ডের এক দম বন্ধ করা নিস্তব্ধতা নেমে এলো। তারপর বিক্রম গলা খাঁকড়িয়ে বলল, তুমি খুব স্ট্রং অরুন্ধতী, আমি জানি তুমি এটা ঠিক সামলে নেবে। ব্যাস, ফোনটা কেটে গেল। অরুন্ধতী ফোনটা নামিয়ে রেখে হাসল, নিজের বোকামির ওপর হাসল। বিক্রমের সাথে এই সম্পর্কটা তো কোনোদিন প্রেম ছিলই না, এটা ছিল নিছক দুটো নোংরা উচ্চাকাঙ্ক্ষার একটা বিজনেস ডিল, যেখানে ইমোশন বা মানুষের কোনো জায়গা ছিল না। সেদিন দুপুরে অরুন্ধতী সব মিটিং ক্যান্সেল করে সোজা চলে গেল ডাক্তার সুব্রত দাসের ক্লিনিকে। ডাক্তার তাকে দেখে একটু অবাক হলেন না, যেন তিনি খুব ভালো করেই জানতেন অহংকারের এই পতন একদিন হবেই এবং অরুন্ধতীকে তার কাছে আসতেই হবে। অরুন্ধতী ডাক্তারের সামনের চেয়ারটায় বসল, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না। অনেকক্ষণ চুপ করে থাকার পর সে ভাঙা গলায় জিজ্ঞেস করল, ডাক্তারবাবু, আমি কি সত্যিই মানুষটাকে তার সবচেয়ে কঠিন আর দুর্বল সময়ে রাস্তায় একা ছুঁড়ে ফেলে দিয়েছিলাম? ডাক্তার দাস তার দিকে তাকালেন। তার চোখে কোনো রাগ ছিল না, কিন্তু গলার স্বরে একটা অদ্ভুত গাম্ভীর্য ছিল। দেখুন মিসেস সেন, আমি কাউকে জাজ করার বা বিচার করার কেউ নই, কিন্তু আমার ডাক্তারি জীবনে আমি একটা জিনিস খুব ভালোভাবে শিখেছি। কিছু মানুষ শুধু ওষুধে বাঁচে না, তারা বাঁচে তাদের আপন মানুষদের দেওয়া ভরসা আর ধৈর্যের জোরে। সমীর ঠিক তাদের মধ্যেই একজন ছিল। অরুন্ধতী নিচের দিকে তাকিয়ে রইল। ডাক্তার দাস আবার একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, মানুষটা কিন্তু ভেতর থেকে ভেঙে যায়নি, সে শুধু সাময়িকভাবেই নিজের অতীত থেকে, নিজের পরিচয় থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। আর আপনি তার সেই সাময়িক শূন্যতাটাকেই তার অযোগ্যতা বলে ধরে নিয়েছিলেন। কথাগুলো শোনার সাথে সাথে অরুন্ধতীর দু চোখ বেয়ে অঝরে জল নামতে শুরু করল। সে আর নিজেকে ধরে রাখতে পারল না, দু হাতে মুখ ঢেকে ফুপিয়ে কেঁদে উঠল সে। ডাক্তার দাসের কথাগুলো যেন অরুন্ধতীর ভেতরের ওই কর্পোরেট অহংকারের ধুলোয় ঢাকা আয়নাটাকে একদম পরিষ্কার করে দিয়েছিল। সে এখন আয়নায় নিজেকে খুব স্পষ্টভাবে দেখতে পাচ্ছিল, আর বিশ্বাস করুন, আয়নার ওই প্রতিবিম্বটা মোটেও সুন্দর ছিল না। সন্ধে পর্যন্ত অরুন্ধতী নিজের গাড়িতে গন্তব্যহীনভাবে বসে রইল। কলকাতার জ্যামে ভরা রাস্তায় গাড়ি চলছে, কিন্তু সে কোথায় যাবে সে নিজেই জানে না। অবশেষে সে একটা সিদ্ধান্ত নিল, তাকে সমীরের কাছে যেতে হবে, ক্ষমা চাইতে হবে। না, সম্পর্ক জোড়া লাগানোর কোনো হাস্যকর বা স্বার্থপর আশায় নয়, শুধু এই জন্য যে কিছু কিছু পাপের ভার একা বয়ে বেড়ানো যায় না। কিছু অপরাধ স্বীকার না করলে সারা জীবন আর শান্তিতে ঘুমোনো যায় না। সে ইন্টারনেট থেকে চৌধুরী গ্লোবাল এন্টারপ্রাইজের কলকাতার হেড অফিসের ঠিকানাটা বের করল। এমন একটা জায়গায় অ্যাপয়েন্টমেন্ট পাওয়া মোটেও সহজ ব্যাপার ছিল না, কিন্তু অরুন্ধতী সেনের নাম আর তার পুরনো সম্পর্কের রেফারেন্সটা দেওয়া মাত্রই মেসেজটা সোজা উপরতলা পর্যন্ত পৌঁছে গেল। পরের দিন সকালে অরুন্ধতী যখন নিউ টাউনের ওই আকাশ ছোঁয়া বিলাসবহুল বিল্ডিংটার সামনে এসে দাঁড়াল, তখন তার পাশে বিক্রমের মতো কোনো মেকি মানুষ ছিল না। তার চেহারায় সেই সফল সিইওর কোনো অহংকারও ছিল না। সেখানে দাঁড়িয়েছিল শুধু একজন চরম অনুতপ্ত নারী, যে জীবনে সব পেয়েছে ঠিকই, কিন্তু বড্ড দেরিতে হলেও একটা চূড়ান্ত সত্যি সে শিখে নিয়েছে। মানুষের আসল মাপকাঠি তার ভিজিটিং কার্ডের পজিশনে থাকে না,
সেটা প্রকাশ পায় ঠিক সেই সময়টায় যখন সে তার প্রিয়জনকে নিঃশর্তভাবে আগলে রাখে। পরের দিন সকালে অরুন্ধতী যখন চৌধুরী গ্লোবাল এন্টারপ্রাইজের কলকাতার হেড অফিসে সমীরের মুখোমুখি বসল, তখন তার বুকের ভেতর জমে থাকা হাজারো কথা যেন শব্দ হয়ে বেরোতে চাইছিল। কিন্তু একটা অদ্ভুত অপরাধবোধ তার গলা চেপে ধরল। যে মানুষটাকে সে একদিন নিজের হাই প্রোফাইল জীবনের সবচেয়ে বড় কলঙ্ক, সবচেয়ে বড় দুর্বলতা ভেবে তাচ্ছিল্য করেছিল, আজ সেই মানুষটাই এক বিশাল সাম্রাজ্যের অধিপতি হয়ে তার সামনে বসে আছে। এত বড় কেবিন, এত ক্ষমতা, এত জাঁকজমক, কিন্তু সমীরের ওই অদ্ভুত গভীর শান্তিটা একটুও বদলায়নি। অনেকক্ষণ পর অরুন্ধতী মাথা নিচু করে খুব ভাঙা গলায় বলল, আমি জানি আমার কোনো ক্ষমা নেই সমীর। আমি তোমাকে তোমার জীবনের সবচেয়ে কঠিন, সবচেয়ে অসহায় সময়টাতে রাস্তায় একা ফেলে এসেছিলাম। তোমার ওই সাময়িক শূন্যতাটাকেই আমি তোমার শেষ মূল্য বলে ধরে নিয়েছিলাম। প্লিজ, প্লিজ আমাকে মাফ করে দাও। সমীর কিছুক্ষণ একদম চুপ করে রইল। তার চেহারায় বিন্দুমাত্র রাগ বা প্রতিশোধ নেওয়ার কোনো আনন্দ ছিল না। তারপর সে খুব শান্ত, খুব নরম গলায় বলল, আমি তোমাকে অনেক আগেই মাফ করে দিয়েছি অরুন্ধতী, কিন্তু কিন্তু ক্ষমা করার মানেই তো এটা নয় যে আমরা আবার সেই জায়গাটাতে ফিরে যেতে পারব যেখানে সবকিছু কাচের মতো ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। অরুন্ধতী, কিছু কিছু দরজা জীবনে একবার বন্ধ হয়ে যাওয়ার পর মন সেগুলো আর দ্বিতীয়বার খুলতে ভয় পায়। অরুন্ধতী মাথা নিচু করে চোখের জল মুছল। সে খুব ভালো করেই বুঝে গিয়েছিল সে ক্ষমা হয়তো পেয়েছে, কিন্তু সেই ভালোবাসার ঘরটা সে আর কোনো দিন ফিরে পাবে না, যেটা সে নিজের হাতে নিজের অহংকারের আগুনে পুড়িয়ে ছাই করে দিয়েছিল। সে আর কোনো কথা না বাড়িয়ে চুপচাপ উঠে দাঁড়াল এবং ধীর পায়ে কেবিন থেকে বেরিয়ে গেল। সেই দিন থেকে অরুন্ধতীর জীবনের দৃষ্টিভঙ্গিটাই পুরোপুরি বদলে গেল। সে তার ওই কর্পোরেট সাফল্যকে এক অন্য নজরে দেখতে শুরু করল। নিজের কোম্পানিতে সে একটা বিশাল অঙ্কের সাহায্য তহবিল তৈরি করল, ঠিক সেই সব পরিবারের জন্য যাদের আপনজনেরা স্মৃতিভ্রংশ বা অ্যালজাইমার্সের মতো রোগের সাথে লড়াই করছে। অন্যদিকে সমীর পুরোপুরি ফিরে গেল তার আগের সাম্রাজ্যে, তার হাজারো দায়িত্বের মাঝে। কিন্তু সে তার মনের ভেতর অরুন্ধতী বা তার পুরনো জীবন নিয়ে এক ফোঁটাও তিক্ততা পুষে রাখল না। সে এখনও সকালে এক কাপ চা হাতে নিয়ে কিছুক্ষণ জানালার কাছে চুপচাপ দাঁড়িয়ে থাকে, যেন সে জীবনকে নিঃশব্দে ধন্যবাদ জানায় এই বিশাল শিক্ষাটার জন্য। বন্ধুরা, আজকের এই গল্পটা আমাদের শুধু এইটুকুই শেখায় যে কোনো মানুষকে তার সবচেয়ে খারাপ আর দুর্বল সময় কখনো বিচার করতে নেই। মাঝে মাঝে যে মানুষটা আপনার সামনে একদম চুপ করে থাকে, যার চোখে কোনো স্বপ্ন দেখতে পান না, সে আসলে শূন্য নয়। সে হয়তো ভেতর থেকে ভেঙে চুরমার হয়ে যাওয়ার পরও নীরবে নিজেকে আবার নতুন করে গড়ে তোলার চেষ্টা করছে। আমরা প্রায়ই মানুষের আসল মূল্য বিচার করি তার ব্র্যান্ডের পোশাক, তার ব্যাংক ব্যালেন্স, তার পদ বা সোশ্যাল স্ট্যাটাস দেখে। কিন্তু দিন শেষে সত্যিটা হলো মানুষের আসল পরিচয় লুকিয়ে থাকে তার স্বভাবে, তার ধৈর্যে আর কঠিন সময়ে তার দেওয়া নিঃস্বার্থ সঙ্গের ওপর। অরুন্ধতী ঠিক সেই সময়টায় ছেড়ে দিয়েছিল যখন সমীরের তাকে সবচেয়ে বেশি দরকার ছিল। সমীর হয়তো তার নিজের অতীত ভুলে গিয়েছিল, কিন্তু সে তার ভালোবাসার মানুষটাকে সম্মান দিতে ভোলেনি। সে হয়তো নিজের নামটুকু ভুলে গিয়েছিল, কিন্তু তার দায়িত্ববোধকে সে কখনো মরতে দেয়নি। এই গল্পটা আমাদের নিজেদেরকেই একটা চরম প্রশ্নের মুখে দাঁড় করায়। আমরা কি আমাদের প্রিয়জনদের শুধু তাদের সাফল্যের ঝলমলে দিনগুলোতেই আপন করে নিই, নাকি তাদের সেই অন্ধকার, ব্যর্থতার দিনগুলোতেও তাদের পাশে পাহাড়ের মতো শক্ত হয়ে দাঁড়িয়ে থাকি? পরিবার বা সম্পর্ক মানে তো শুধু পিকনিকে যাওয়া বা হাসি খুশি মুহূর্ত কাটানো নয়। ভালোবাসার আসল পরীক্ষা তো ঠিক তখনই হয় যখন সামনের হিউম্যানটা চরম দুর্বল হয়ে পড়ে, যখন সে জীবনযুদ্ধে হেরে গিয়ে নিজেকে সামলানোর আপ্রাণ চেষ্টা করে। অনেক সময় যে মানুষটাকে আমরা সাধারণ বা দুর্বল মনে করে অবজ্ঞা করি, সময় এলে সেই প্রমাণ করে দেয় যে ভেতর থেকে সে কতটা ইস্পাত কঠিন। যে মানুষটা অপমানের জবাবে চুপ থাকে, সে আসলে হার মানে না, সে শুধু নিজের কষ্টটাকে সম্মানের সাথে হজম করে নেয়। সমীর কিন্তু অরুন্ধতীর কাছ থেকে কোনো সস্তা প্রতিশোধ নেয়নি, সে শুধু নিজেকে সামলে নিয়েছিল। আর অরুন্ধতী, বড্ড দেরিতে হলেও সে জীবনের এই চরম সত্যিটা বুঝতে পেরেছিল। এটাই তো জীবন, কখনো আমরা ভেঙে টুকরো টুকরো হয়ে যাই, কখনো সেখান থেকে শিক্ষা নিই, আর কখনো কখনো অনেক দেরি করে হলেও বুঝতে পারি যে জীবনের সবচেয়ে বড় সম্পদ কোটি কোটি টাকা নয়,
বরং সেই মানুষটা যে আমাদের চরম ব্যর্থতার দিনেও আমাদের হাতটা শক্ত করে ধরে রাখে। আপনাদের কাছে আমার একটা প্রশ্ন রইল, আপনারা যদি সমীরের জায়গায় থাকতেন তবে কি অরুন্ধতীকে আবার আপনাদের জীবনে ফিরিয়ে নিতেন? আর যদি অরুন্ধতীর জায়গায় থাকতেন তবে নিজের ওই অহংকার ভেঙে ভুল স্বীকার করার মতো সাহস আপনাদের হতো? আপনাদের শখ মতামত আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। গল্পটা যদি সত্যিই আপনাদের মন ছুঁয়ে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।